প্লেয়ারকে কনভিন্স করানোর দায়িত্ব হচ্ছে বোর্ডের। যদি করতে না পারে এটা হচ্ছে বোর্ডের ফেলিয়ার। ডেফিনেটলি প্লেয়ার অনেক কিছু বলবেই। এবং কালচারটা আমার মনে হয় না, আমি জানি না ওইভাবে গড়ে উঠেছে, মানে ক্রিকেটের যে একটা বুনিয়াদি একটা ভিত থাকবে সেই ব্যাপারটা গড়ে ওঠেনি তখন। তো আমরা কীভাবে জানি না যে আমি 2007 সালের দাবি আমরা কীভাবে মেটাবো। ভাই পাঞ্জাবি কি ঈদ চলে আসছে নাকি? হ্যাঁ, মনের মধ্যে তো ঈদ আছেই, আর এমনিতেও তো চলে আসছে। সবসময় থাকে নাকি? সবসময় থাকে না, গত কিছুদিন তো বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা ছিল, পাঞ্জাবি পরে তো আমাদের লজ্জা ফেলে। এখন বাংলা সবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট খেললো, এই জন্য একটা ঈদ চলে আসছে। না খেললো যে ফরম্যাটটা রানি ভাই, সেটা এর আগেও আমরা একটা এপিসোড করছিলাম যে বাংলাদেশের আসলে ওয়ান ডেতে এই দশা কেন। তো ওয়ান ডে ব্যাপারটা নিয়ে যদি আমরা বাংলাদেশের ধরেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ বা ওয়ান ডে ক্রিকেটেরই তো ভবিষ্যৎ নিয়ে আসলে একটা প্রশ্ন আসে, সেটা দিয়েও যদি শুরু করি মানে ওয়ান ডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নটা কি আসে এখনও? না, এই প্রশ্ন আমি অনেক দিন থেকেই দেখছি। হ্যাঁ, সো প্রশ্ন থাকবে, প্রশ্ন থাকার সমস্যা নাই। উত্তর কী? সেটা উত্তর হলো যে আমার মনে হয় ওয়ান ডে ক্রিকেট থাকবে, বাট ডেফিনেটলি উইথ দ্য টাইম এটা মোর অফ ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক হয়ে যাবে আর কি। এখনও অনেকটা হয়ে গেছে। এখন তো ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাস্তবতা হলো যে ফরম্যাটে খেলা ওয়ার্ল্ড কাপ থাকে সামনে, সেটাতে বেশি জোর দেওয়া হয়। টি-20 ওয়ার্ল্ড কাপের আগে টি-20 খেলা হয়। এখন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ আছে আগামী বছর। বাংলাদেশ বছর 22টা ওয়ান ডে খেলবে সামনে। সব দলই দেখবি আগামী বছরও অনেক ওয়ান ডে থাকবে, এবং ওয়ার্ল্ড কাপের কাছাকাছি গিয়ে স্পেশাল কিছু সিরিজও তারা করে। সো আমার মনে হয় মোর অফ এরকম ওয়ার্ল্ড ইভেন্ট কেন্দ্রিকগুলোই হয়ে যাবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো আরও বাড়তে থাকবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এখন আইপিএলের উইন্ডো আছে, নেবার না, সামনে 100-এর একটা উইন্ডো থাকতে পারে। সেটা তো তাদের সেটাই বলছি, যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের গুরুত্ব কমে বাড়বে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো এই ইভেন শুধু ওয়ান ডে না, আমি মনে করি যে বায়োলেটারাল টি-20ও একসময় কমে যাবে আমার ধারণা। বায়োলেটারাল ওই টি-20গুলোও ওয়ার্ল্ড ইভেন্ট, এশিয়া কাপ এই ধরনের ইভেন্ট কেন্দ্রিক হয়ে যাবে। সো এটা সময়ের বাস্তবতা, মানে সেই সময়ের সঙ্গে সঙ্গে যেটা পারিপার্শ্বিকতা মিলিয়ে হবে, বাট থাকবে, মানে শেষ হয়ে যাবে না। ভাই মানে ইজ ওয়ান ডে টু বোরিং? না মানে এটা 2023 বিশ্বকাপের শুরুর দিকে সবাই বলতেছিল না যে দিস ইজ দ্য লাস্ট বিশ্বকাপ, লাস্ট সেটা ওডিআই ওয়ার্ল্ড কাপ পাইনি, কিন্তু ওই বিশ্বকাপটা শেষের দিকে যখন এক্সপ্লোর করলো আর কি ওইভাবে, তখন ইন্ডিয়া ফাইনালে উঠলো, সবাই যখন মানে এত এত বেশি ইনভেস্টেড হইলো আর কি ওই ওয়ার্ল্ড কাপ, তখন আইসিসিও বুঝতে পারলো যে না, স্টিল ওয়ান ডে বিশ্বকাপটা তাদের প্রফিটেবল প্রোডাক্ট। কারণ হচ্ছে বেসিক ওয়েতে যদি আপনি চিন্তা করেন, আপনার 100টা ওভারে 100টা অ্যাডে স্লট, মানে একেবারে কমপ্লিট ম্যাথও যদি চিন্তা করেন, এখন পর্যন্ত ওয়ান ডে প্রফিটেবল এন্টিটি আর কি। যদি আপনি ব্রডকাস্টিংয়ের অ্যাঙ্গেলে চিন্তা করেন, আপনি টি-20 ধরলে হয়তো 40, এটার দাম রেট বেশি, কিন্তু ওইটার লেন্থ বেশি, গ্যারান্টিড 100 স্লট। সো একই দিনে, সো ওই জিনিসটা সবসময় ব্রডকাস্টারদের মাথায় থাকে। ওইটাই আসতেছে, তুমি কি বললো আমি জানি। মানে ওই ওয়ান ডে বিশ্বকাপে যে জিনিসটা আলাপ হচ্ছিল, যে তারা চাচ্ছিল যে ব্রডকাস্টাররা, সব মেজর ব্রডকাস্টাররাই চাচ্ছিল যে ওই ওয়ান ডে বিশ্বকাপের জায়গাটা টি-20 বিশ্বকাপ নেয়। টি-20 বিশ্বকাপ হোক মার্কি ইভেন্ট, আর 2 বছরের জন্য ওইটা একটা চ্যাম্পিয়ন্স ট্রফি টি-20 হয়ে যাবে, এরকম একটা কিছু। ওই আলাপটা থেকে ওই বিশ্বকাপের সাকসেসের পরে আবার ফিরে চলে আসছে। তারা দেখতে পাইছে যে এটা এখনও প্রফিট। এবং আলটিমেটলি তোর ওয়ার্ল্ড কাপ যখন হয়, তখন কিন্তু তুই দেখবি না ওয়ান ডে একটা আলাদা আবেদন আছে। ওয়ান ডে ওয়ার্ল্ড কাপই আসল ওয়ার্ল্ড কাপ। রোহিত শর্মা কয়েকদিন আগেও বললেন যে হ্যাঁ টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ বলতে আমি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপই বুঝি। এবং এটা কিন্তু যখন তোর 2023 ওয়ার্ল্ড কাপটাও খুব ভালো দিয়েছে, কারণ ওয়ার্ল্ড কাপের যখন শুরু হলো, আস্তে আস্তে যখন খেলাগুলো জমে গেল, যখন আফগানিস্তান ভালো করছে, ম্যাক্সওয়েলের সেই ইনিংস, বা মানে তোর খেলার যখন এই সমীকরণটা চলে আসছে, মানে ইন্টেন্স খেলা হচ্ছে শুরুতে ওরকম হয়ে তারপরে তার হ্যাঁ, যখন ইন্টেন্স খেলা হচ্ছে তখন কিন্তু সবাই জাস্ট ক্রিকেট ওয়ার্ল্ড হুকড একদম। হ্যাঁ, হয়ে গেছে না? সো আবার যখন টেস্ট চ্যাম্পিয়নশিপ চলে, চলে, খুব ভালো টেস্ট হয়, তখন কিন্তু সবাই বলে হ্যাঁ টেস্টের একটা আলাদা আবেদন আছে, টেস্ট হয়ে যেত। সো ব্যাপারটা হলো আলটিমেটলি টি-20 ওয়ার্ল্ড কাপের সময় তো থাকে সময়ের দাবি, টি-20 দাবি। তো এটা ওয়ার্ল্ড ইভেন্টগুলোতে যখন খেলা আলটিমেটলি ভালো হবে, এবং তুই যখন ক্রাউডকে কম্পিটিটিভ হবে, কোয়ালিটি ভালো হবে, এবং ক্রাউডকে এনগেজ করতে পারবি, আলটিমেটলি ওইটা সাকসেসফুল হবে। সো আমার ধরন চেঞ্জ হবে, কিন্তু থাকবে। হ্যাঁ, মানে আরও একটা ব্যাপার হচ্ছে যে হোয়াই নট 3টা ডিফারেন্ট ফরম্যাটের 3টা ডিফারেন্ট ফ্যান বেস থাকতে পারে। ধরেন আপনি চিন্তা করেন যে চ্যাম্পিয়ন্স লিগ বা ইংলিশ প্রিমিয়ার লিগ বা লা লিগা, ধরেন ফুটবলের কথাও যদি আপনি চিন্তা করেন, ইংলিশ প্রিমিয়ার লিগ যারা দেখে, বা যে ধরেন আর্সেনাল বা ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান, তারা কি লা লিগা এত ফলো করে না। আবার ধরেন তারা একসময় যে রিয়াল বার্সা যখন ব্যাপার ছিল, মেসি রোনালদো, তখন তারা যেরকম ইংলিশ প্রিমিয়ার লিগ হয়তো অত সবসময় নাও করতে পারে,
ক্রিকেটেরও তো এরকম আমরা করি দূর থেকে, কিন্তু তারা ওখানে ওখানকার হ্যাঁ, ওটাই ফলোয়াররা বলছি, ওইভাবে ইভেন রেসিং ব্যাপার ফলো করো এটা দিন শেষে তো মাল্টিপল এটাই। ফরম্যাটের রেসিং হ্যাঁ মানে মাল্টিপল ফরম্যাট বলতে ধরো রেসিং তো অনেক রকমের আছে হ্যাঁ। এখন দিন শেষে ফর্মুলা ওয়ান তো ফর্মুলা ওয়ান, এবং সেটাও খুবই একটা নিশ একটা, মানে দিন শেষে ওটার ধরো বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস, অডিয়েন্স অনেক অনেক, তুমি ফিগার দেখলে আটকে উঠবা বা এরকম উঠবা, কিন্তু দিন শেষে এটা হচ্ছে সহজ বাংলায় কোট আনকোট নামজনতার খেলা না। ক্রিকেটও দিন শেষে আসলে ব্যাপারটা ওরকমই। ধরেন ভাই রনি এই কী বলে রনি ভাই বলছি, রনি ওয়ানডে নিয়ে যেটা মানে ধরেন বাংলাদেশের একটা তো সম্পর্ক একটু বিশেষ আছে, সেই সম্পর্কটা কি শুধুমাত্র মানে বাংলাদেশের ক্রিকেটে যখন ইনসেপশন তখন ওয়ানডে ফরম্যাটটা জনপ্রিয়, এটা কি একটা বড় কারণ? ডেফিনেটলি মানে বাংলাদেশে তো লম্বা সময় ক্রিকেট বলতে তোর ওয়ানডে ক্রিকেটই ছিল, 45 ওভারে খেলা হতো, পরে 50 ওভারে হয়েছে। সো ওয়ানডে ক্রিকেট দিয়েই মানে তখন তো দুইটা ফর্মেটই ছিল। বাংলাদেশ তো ডেফিনেটলি টেস্ট ফর্মেট ছিল না, ফার্স্ট ক্লাস ছিল না, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে 2 ডে ম্যাচ হতো অনেক সময়, তাছাড়া তো ওয়ানডে ছিল। সো ডেফিনেটলি মানে ক্রিকেট বলতে ওয়ানডেই, যদিও মানে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রি যদি তুই চিন্তা করিস, অনেকেই এটা হয়তো জানে না যে পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচ কিন্তু বাংলাদেশে হ্যাঁ, ঢাকাতে হয়েছে। অনেক ঢাকা- অনেক ফলোয়ার এটা জানে না, ঢাকা ঢাকা স্টেডিয়াম। স্টেডিয়ামে হয়েছে, তখন ঢাকা স্টেডিয়াম ছিল, পরে বঙ্গবন্ধু স্টেডিয়াম হয়েছে, এখন আবার ন্যাশনাল ন্যাশনাল স্টেডিয়াম। বা প্রথম টেস্ট ম্যাচ পাকিস্তানের তখন ঢাকা স্টেডিয়ামে হয়েছে, এবং স্বাধীনতার পূর্বে বেশ 4টা না 5টা টেস্ট হয়েছে, মানে 6টা। 7টা হ্যাঁ, এবং সাতটা। ঢাকার কিন্তু ওই মানে একটু ইন্টারাপ্ট করতেছে, ওই ইউনিক রেকর্ডটাও আছে যে ঢাকা হচ্ছে একমাত্র ভেন্যু, দুইটা ডিফারেন্ট দেশের প্রথম Inaugural হোম টেস্ট home test এখানে হয়েছে, এবং পাকিস্তানের তো ডেবু হচ্ছে ইংল্যান্ডে। হ্যাঁ হ্যাঁ। সো এবং ওই সময় মানে ওয়ার্ল্ড ক্রিকেটে বড় বড় তারকারা খেলেছে, জাস্ট মানে নেই নেই তোর স্যার গ্যারি সোভার্স, রোয়ান কানহাই, ল্যান্স গিভস, ওয়েস হল, কলিন কাউড্রে, বার্ট সারক্লিফ, মানে অনেক প্লেয়ারই এখানে এসে খেলে গেছেন। সো ওই হিস্ট্রিটা ছিল। বাট আমাদের মানে তখন বাংলাদেশের ক্রিকেট হয়েছে, কিন্তু যেহেতু ওই সময় পাকিস্তান এখানে পূর্ব পাকিস্তানে সেভাবে ক্রিকেটে নজর দেয় নাই, অবহেলিত ছিল, স্ট্রং কালচারটা আমার মনে হয় না, আমি জানি না ওইভাবে গড়ে উঠেছে, মানে ক্রিকেটের যে একটা বুনিয়াদি একটা ভিত থাকবে সেই ব্যাপারটা গড়ে ওঠেনি তখন। তো যারা শহীদ জুয়েল ছিলেন বা যারা খেলতেন, আমাদের রকিবুল ভাইরা ছিলেন, তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে মানে একটা পর্যায়ে যাওয়ার জন্য। সো ওইভাবে কালচারটা হয়তো গড়ে ওঠে নাই। স্বাধীনতার পরে তোর কিছুদিন কিন্তু ক্রিকেট নিষিদ্ধ ছিল, কিন্তু মানে খুব কম সময় নিষিদ্ধ ছিল, তখন জাস্ট ক্রিকেট খেলাটা না, তখন একটা সমাজতান্ত্রিক ধারায় বাংলাদেশ যাবে এরকম একটা, সো ওইটার আন্ডারে অনেক খেলায় নিষিদ্ধ হয়ে গেছিলো। তারপর আবার ক্রিকেট সংগঠকরা ইন্টারেস্টিংলি 3-4 দিন আগেই এই ব্যাপারটা নিয়ে গল্প করছিলাম তান্না ভাইয়ের সঙ্গে। তান্না মাদারুল ইসলাম তান্না বাংলাদেশের পুরনো ক্রিকেট সংগঠক, স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার ছিলেন, প্লাস আমাদের প্রথম ওয়ার্ল্ড কাপও তিনি ম্যানেজার ছিলেন। তো তারা তো ওই সময় সংগঠক, তারা বলছিলেন যে হ্যাঁ এরকম নিষিদ্ধ হলো, তখন তারা শেখ কামালের মাধ্যমে বঙ্গবন্ধুর কাছে গেছেন, তখন বঙ্গবন্ধু বলছেন সমস্যা নাই, তারা একটু আন্দোলন কর, আবার ঠিক হয়ে যাবে। তো আলটিমেটলি 7 দিন পরে তারা একটু জাস্ট ব্যানার ট্যানার নিয়ে দাঁড়িয়েছেন, 7 দিন পরে আবার সেটা চালু হয়ে গেছে। বাট যে ক্রিকেটের একটা স্ট্রাগল পিরিয়ড গেছে, এবং তারপর কালচারটা আস্তে আস্তে দাঁড় করা হচ্ছে। বাট ওই সময় তো জাস্ট খেলাই ছিল, মানে বাংলাদেশের জন্য খেলাই ছিল ওয়ানডে ক্রিকেট, তাই না? এবং ওয়ার্ল্ড কাপ হলো মানে আলটিমেটলি মেয়েদের ওয়ার্ল্ড কাপ আগে হয়েছে, তারপর ছেলেদের ওয়ার্ল্ড কাপ হলো 75-এ। ওয়ার্ল্ড কাপের পর প্রথম 2টা ওয়ার্ল্ড কাপের পর আস্তে আস্তে ওয়ানডেটা প্রমিনেন্ট হওয়া শুরু করলো। 83 পর থেকে তো ওয়ানডে একটা যখন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিততো, তখন ওয়ার্ল্ড ক্রিকেটের মানচিত্রই আসলে অনেকটা চেঞ্জ হয়ে গেল। তো বাংলাদেশ তো আসলে মানে ক্রিকেটটা তো মানে মোটামুটি মূল জায়গায় শিকড়টা গাঁথতে শুরু করেছে 70s তো স্ট্রাগল পিরিয়ডই গেছে, দেশের রাজনৈতিক টার্মোয়েল ছিল সব কিছু মিলে। 80s থেকেই মোটামুটি শুরু হয়েছে। সো তখন তো ওয়ানডে ক্রিকেটই 45 ওভার দামাল সামার ক্রিকেট হতো, ঢাকা লিগ হতো, 45 ওভার 40 ওভার 50 ওভার এরকমই হতো। সো 55 ওভারও হয়েছে। সো ওয়ানডেটাই মানে, এবং আমরা 3 ন্যাশনাল খেলা শুরু করেছি, এশিয়া কাপ দিয়ে, পরে অস্ট্রেলিয়া এশিয়া কাপ হতো, ওয়ানডে টুর্নামেন্ট দিয়ে। সো ওয়ানডেই আমাদের কাছে খেলা ছিল। টেস্ট ক্রিকেট তো ইভেন যখন আমিও তো সেটা মনে করতে পারি, আমরা যখন আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হলাম 97-এ, তখনও টেস্ট ক্রিকেট খেলা আমাদের কাছে স্বপ্নের মতো। আমি তখন ভাবতাম যে হ্যাঁ বুলুল ভাই কি একটা টেস্ট খেলতে পারবে, রফিক ভাই কি কখনো ক্যারিয়ার টেস্ট খেলতে পারবে, বন্ধু বান্ধবের সঙ্গে আমরা আলোচনা করতাম। টেস্ট স্ট্যাটাস যখন বাংলাদেশ 99 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে হারানোর পরও টেস্ট স্ট্যাটাস কিন্তু আমরা যে সহসাই পাবো, কারণ আমাদের কোনো ভিত্তি ছিল না, আলোচনা ছিল না। সো ওয়ানডে কেন্দ্রিকই সব আলোচনা, ওয়ানডেই আমাদের খেলা ছিল, ওয়ানডে কেন্দ্রিকই সব কিছু ছিল। সো ওয়ানডে আমরা আসলে লালন করি, ভালোবাসা, আবেগ, আবেদন সব কিছু জায়গায় তো ওয়ানডে। তো মানে ওয়ানডে সব কিছু, সেই ওয়ানডেতে বাংলাদেশের এখন অবস্থা, এটা নিয়ে আসলে আমরা এর আগে একটা এপিসোড করছি। তো এই ওয়ানডের প্রতি যে অতি ওয়ানডে প্রেম, হ্যাঁ, কারণ মানে দিন শেষে তো আসলে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য রেডি ছিল না, মানে অবকাঠামোগত দিক দিয়ে বলো বা কালচারালি বলো বা মানসিক দিক দিয়ে বলো, কোনোভাবে, তাই না? সো এরকম একটা ক্রিকেট প্লেয়িং ন্যাশনকে যখন টেস্ট স্ট্যাটাস আইসিসি দিবে,
অবশ্যই এটা আইসিসির জিম্বাবুয়ের মতো কান্ট্রিও টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছা নির্বাচনে, ধরো আফগানকে দিচ্ছে, তারা কয়টা টেস্ট খেলে, সেই জিনিসটা তো অবশ্যই আছে। কিন্তু বাংলাদেশের আসলে এই ব্যাপারটা সামনে রেখে আরও অনেক কিছু করার সুযোগ ছিল। সুযোগ তো ছিল, কিন্তু তুমি চিন্তা করো অন্য যতগুলো প্রমিনেন্ট টেস্ট প্লেয়িং নেশন কারো জার্নি কিন্তু এরকম না, অনেকে যেটা ওটা বললাম, কেউ তো এই মানে নরওয়ে যেমন বলছে some যে extent শ্রীলঙ্কা, হ্যাঁ হয়তো 97 one day- সালেও মানে কল্পনাও করেনি তো। হ্যাঁ ওয়ান ডে সেটা 2000 সালে বাস্তব হয়ে গেছে। ওয়ান ডের দুনিয়াতে শ্রীলঙ্কা শুরু হয়তো ওই টাইমে, কিন্তু ওখানে একটা ফার্স্ট ক্লাস স্ট্রাকচার ছিল। আর অনেক ওদের ক্রিকেট হিস্ট্রি ওদের অনেক history, ধরো ব্র্যাডম্যান তো ওখানে থেকে ওই যে খেলে গেছে, ব্র্যাডম্যান থেকে শুরু করে অনেকে আমাদেরও রনি ভাই যে নামগুলো বললো, হ্যাঁ তারা অবশ্যই খেলে গেছেন বা একটা ব্যাপার ছিল, তাদের একটা ছবি পাওয়া যাবে। হ্যাঁ, সেটাই। ইনফ্যাক্ট যেখানে খেলা হয়েছে, আচ্ছা ঠিক আছে ওই মাঠ এখন অন্যরকম একটা হিসাব বা অন্য একটা স্পোর্টসকে দেওয়া হয়েছে, সেটাও ক্রিকেটের এরকম মাঠ অনেক আছে, চিহ্ন তো থাকবে, কিছু একটা তো থাকবে, কিছু কোনো নজির নেই। একটা প্লেক একটা কিছু। সেটাই তো, ওই দিক থেকে খুবই ইউনিক জার্নি। তুমি অন্যান্য কালচারের কথা চিন্তা করলে দেখা যায় যে এরকম। আর জার্নিটা এতই ইউনিক যে দ্য মোমেন্ট ইউ গট গুড অ্যাট ওয়ান ডে অ্যাট সাম পয়েন্ট আর কি, তখন টি-20-র রাইজ শুরু হয়েছে। খুবই কমপ্লেক্স একটা জার্নি। এটা কারণ আছে, এটা তো ধরো বাংলাদেশে আরও অনেক জায়গার ক্ষেত্রেই ব্যাপারটা হয় যে অন্য সবাই যে জিনিসটা আরও 5 বছর 10 বছর আগে করে, তুমি তারপরে ওটা লেটে শুরু করো, তারপরে ওটা যখন পেকে যাও তখন দেখো যে ওই জিনিস অনেক দূরে চলে গেছে। সবসময়ই মানে অনেক পেছনেই সেক্টরে, আছে। তাই না? হ্যাঁ, অনেক সেক্টরে কিন্তু তাই। এখন সেটাই। কারণ দিন শেষে তুমি ইনোভেটিভ না, তাই না? তোমার ধরো ভাই মানে এই ইনোভেটিভের চেয়ে বড় হলো তো দূরে চিন্তা করা। কোপ আপ করে নিতে হবে তো। হ্যাঁ ওই মানে অ্যাডাপ্টেবিলিটির ব্যাপারটাও তো আছে, এবং ওটার পরে না আপনার আসবে যে হ্যাঁ শুধু আমি অ্যাডাপ্ট করবো না, আমি ইনোভেটও করবো। তুমি চিন্তা করো শ্রীলঙ্কা, যেটা বললাম, শ্রীলঙ্কার যে জেনারেশন টেস্ট ক্রিকেট খেলছে তারা কিন্তু বেসিক্যালি ওয়ান ডে থেকেই আসছে, মানে ওইভাবে না, তখন হয়তো ওয়ান ডেটা হ্যাঁ তাদের ওয়ান ডে রাইজের আরেকটা ব্যাপার হচ্ছে ওয়ার্ল্ড কাপ। 83-তে ইন্ডিয়া যাবে, 92-তে পাকিস্তান। হ্যাঁ এই প্রত্যেকটা, শ্রীলঙ্কা 96, প্রত্যেকটা কান্ট্রিরই একটা লং হেরিটেজ আছে, বিকজ ব্রিটিশ কলোনি থেকে অ্যান্ড এভরিথিং সব কিছু মিলে ওই সময় তারা ওই জিনিসটা ধরে রাখছে। আরও সেটাই। অনেক কিছুর মতো, মানে বাংলাদেশের মতো শুধু না যে শুধুমাত্র ওই রেলওয়ের ওই জিনিসটা রেখে বাকি সব হাওয়া, ওইটাই বললাম যে বা শ্রীলঙ্কা ওই আমলাতন্ত্রের তুমি যেটা জিজ্ঞেস করলা যে কী করার সুযোগ ছিল আমাদের, শ্রীলঙ্কা বাই ওয়ান ডের প্রোডাক্ট হওয়ার কারণেই তারা যখন টেস্ট ক্রিকেটে আসছে তাদের ক্রিকেটটা ছিল একটু অন্যরকম অন্য টিমগুলো থেকে। আমরা এখন ব্যাসবলের কথা বলি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওই টাইমে তাদের রান রেট অনেক, মানে শ্রীলঙ্কার শুরুর দিকে টেস্ট ক্রিকেট যখন তুমি দেখবা যে 4.5 3.5-এর উপর রান রেট ছিল। জয়সুরিয়া ওই টাইপের প্লেয়াররা, ওই তাদের ফার্স্ট জেনারেশনের টেস্ট প্লেয়ার ছিল। ইভেন জয়সুরের আগেও তো কিন্তু ফ্ল্যাম্বয়েন্ট ক্রিকেটার ছিলেন, রয় ডায়াস বা দিলীপ মন্দির, এদের আমরা খেলা দেখি না, কিন্তু শুনছি যে তারা খুবই score হাই, করেছেন, হ্যাঁ খুবই স্ট্রক। মানে ইভেন আমি কয়েকটা স্কোর কার্ডও দেখলে তুমি অবাক হবা যে তাদের রান রেট দেখা যাচ্ছে যে 3.9 to 4.2 এইরকম আর কি। তো ওই ওয়ান ডের ওই ধারাটা তাদের টেস্ট ক্রিকেটে ছিল। আমরা যখন টেস্ট ক্রিকেটটা খেলতাম ওয়ান ডের মতো করেই, কিন্তু আমাদের এক ইনিংসের বেশি যাইতো না আর কি, কারণ ওই for the longest time। টেম্পারামেন্ট যে কথাটা ধরো ছোটবেলা থেকে শুনছি পড়ছি, আমাদের ওই এটা ব্যাপারটা তো ছিল আসলে ওটা তো এমনি আসবে না, তাই না? সেটাই। যেটা মানে ভাই ধরেন লিখতে লিখতে আর ব্যাটিং জিনিসটা আসে হচ্ছে কালচার লেগেসি থেকে, কালচার থেকে। আমাদের এটা কখনো ছিল লঙ্গার ফরম্যাটের। ওই তুই জয়সুরিয়ার কথাটা চিন্তা কর, জয়সুরিয়া তোর 96-এ এসে দ্রুত ওয়ানডে সেঞ্চুরি রেকর্ড করছে, দ্রুততম। পরের বছর তিনি আবার মানে টেস্টে 340 রানের ইনিংস খেলছেন, এবং সেটা কি ইনিংস, এমন না যে খুব ফ্ল্যাম্বয়েন্ট 340 রানের ইনিংস, এটা কিন্তু মানে জয়সুরিয়া খুবই স্লো ইনিংস, একদম 3 দিন ধরে ব্যাটিং করছেন, মানে সেই ফুল টেস্ট ফরম্যাট। এই ব্যাপারগুলো ওয়েল কনস্ট্রাক্টেড। আমাদের এই জিনিসগুলো আর কি মিসিং ছিল ফর দ্য লংগেস্ট টাইম আর কি। সেই কারণে এখনও আমরা কিছু ক্ষেত্রে মানে যে ওইটাই তো ফান্ডামেন্টাল, ওই জায়গাটা আমাদের কখনো শক্ত হয় না, সেটা প্রবাবলি ওই ওডিআই ব্যাকগ্রাউন্ডের কারণে। এবং শুধুমাত্র তো ওডিআই ব্যাকগ্রাউন্ড না, ভাই ধরেন আমাদের সবচেয়ে বড় যে লিগ সেটা শুধুমাত্র ঢাকা বেসড, এবং ধরেন এই যে এখন এই পাকিস্তান সিরিজের আগে বিসিএল ওয়ান ডে, এটা নিয়ে অনেক কথা বলা হচ্ছে, এরকম দু একটা টুর্নামেন্ট মাঝে মাঝে বিসিবি বলে, তারপরে বলে যে এটা কন্টিনিউ করা হবে, এই হবে ওই হবে, কিন্তু দিন শেষে তো আসলে হয় না। ধরেন আপনি ঠিক আছে অনেকগুলো টিম, বাংলাদেশের সবচেয়ে বড় লিগ, বাট এটা যখন শুধুমাত্র এক দিক থেকে ঢাকায় কনফাইন্ড হয়ে থাকে, তাই না? ধরেন ডিস্ট্রিক্ট ক্রিকেটে বাংলাদেশ কতজন কত কিছু খেলেছে, ওয়ান ডে। এই ফরম্যাটে তোমার প্লেয়ারও সবচেয়ে বেশি পেমেন্ট পায় হচ্ছে ঢাকা প্রিমিয়ার। হ্যাঁ কিন্তু এটা সেই সবচেয়ে জিনিসটা বড় শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক। না শোন, এটারও না ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমি বাস্তবতার কথা বলছি। তো
ওই শ্রীলঙ্কা বা অন্যান্য দেশের তুলনায় আমাদের বাস্তবতা হলো যে এখানে তোর আরও সামাজিক অবস্থা, তোর পলিটিক্যাল অবস্থা, এই ব্যাপারগুলো চলে আসে। তোর আমাদের স্বাধীনতার পর থেকে এত টার্মোয়েলের মধ্যে থেকে গেছে, তোর মানে সবগুলো দেশ তো স্বাধীনতার পর থেকে ঠিক আছে, তারা এখন দেশ গঠনে ঝাঁপিয়ে পড়ছে বা ঠিক আছে প্রত্যেকটা সেক্টর আলাদাভাবে দাঁড়াচ্ছে, সেটা ইকোনমিক থেকে শুরু করে তো স্পোর্টসের বিভিন্ন সেক্টর। আমাদের তো আসলে প্রথমত ক্রিকেট তো আমাদের প্রমিনেন্ট খেলা ছিলই না, তারপরেও হলো যে খেলাধুলাই তো আসলে ওইভাবে প্রমিনেন্ট ছিল না। ফুটবলটা গণমানুষের খেলা ছিল, এমনও গণমানুষের খেলা, সেজন্য ফুটবলে একটা ইয়ে ছিল। কারণ ক্রিকেট তো সবসময় ছিল একটা সাবঅর্ডিনেট মতো। তো ওই সময় 70s 80s ইভেন 90s একটা উল্লেখযোগ্য সময় পর্যন্ত কিন্তু এই সংগঠকরাই আসলে ক্রিকেটটাকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ সো ওই সময় মানে গোটা দেশের স্ট্রাকচারই নাই, ক্রিকেট স্ট্রাকচারটা কী দাঁড়াবে? আমি অজুহাত দিচ্ছি না, আমি বাস্তবতা তুলে ধরছি। আমার হতাশ লাগে যে তোর 2000-এর পর থেকে যে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে যখন আমরা এলাম, তারপর থেকে আমরা কিছুই বললাম না। ঢাকা লিগের ঐতিহ্য তো ঢাকা লিগের ঐতিহ্য, শুধু ঐতিহ্য না, মানে একসময় ক্রিকেট মানেই ঢাকা লিগ, বাংলাদেশের ক্রিকেট মানেই তো ঢাকা লিগ, তাই না? ধরেন যখন ওই 97 সালেও আপনি বলতেছেন যে কোনোদিন টেস্ট কেন ওয়ার্ল্ড কাপ খেলবে, সেটাও ছিল না। সর্বোচ্চ ধরেন সুমন ভাইদের মতো কেউ, কুষ্টিয়ার একজন ছেলে, তার স্বপ্ন হয়তো ছিল যে আমি ঢাকা লিগে খেলবো, ক্রিকেট খেলবো, ভালো লাগে, হয়তো ঢাকায় এসে খেলবো, তারপরে হয়তো ন্যাশনাল টিম, উনি তো ন্যাশনাল টিম পেয়েছে হয়তো। তো ওইটা ব্যাপার নয়, পোস্ট 2000 মানে পোস্ট টেস্ট স্ট্যাটাসে। তো এই ইনফ্রাস্ট্রাকচার মানে এই 2026 সালে এসে এই বছর ঢাকা লিগ হবে কিনা আমরা শিওর না। প্লেয়াররা হাউতাশ করছে, এটা তো আরেকটা এটা তো ইন্টারেস্টিং ব্যাপার। মানে কী কারণ হচ্ছে না সেটা তো অনেক আলোচনা আমরা করছি, সেটা করছি না, কিন্তু আমি এখন বলছি যে একটা ঢাকা লিগ হচ্ছে না আর আমাদের দেশে ক্রিকেট হাউ হুতাশ, মানে এই বাস্তবতা কেন হলো আর কি, তাই না? ভাই কী কারণে হচ্ছে সেটার থেকে বড় কথা কেন হবে, এই পরিস্থিতিতে কেন আসবে? কারণ এটা তো একটা অটোমেটেড সিস্টেম হওয়ার কথা। আমরা যে সবসময় সিস্টেম বলি, কালচার বলি, এই বলি, সেই বলি, সেই জিনিসটা কেন দরকার? কারণ এগুলো তোমাকে হেল্প করবে ক্রাইসিস ট্যাকেল দেওয়ার জন্য। আমি যদি ওই ক্লাব ভার্সেস বোর্ড এই ইস্যুটাকে যদি একটা ক্রাইসিস হিসেবেও নেই, অ্যাটলিস্ট এই ব্যাপারে তো সবার একমত হওয়া উচিত। কারণ এটা তো দিন শেষে ক্রিকেটারদের রুজি শুধু নয়, মানে দেশের ক্রিকেটের তো একটা প্রশ্ন। হ্যাঁ, এটা নিয়ে মনে করি যে এখানেই আমাদের এক বড় ভাই সাবেক ক্রিকেটার, উনি সেদিন বলতেছিল যে আমি আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আমি তাহলে এনসিএলের ম্যাচ ফি এত করে দিতাম, টেস্ট ক্রিকেটের ম্যাচ ফি এত করে দিতাম, কন্ট্রাক্ট এত করে দিতাম। তাদের হাতে ক্ষমতাগুলো যায় না কেন? না, যদি আমি করতে পারতাম তাহলে দেখতে যে পরের বছর থেকে কেউ ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে চিল্লাচিল্লি করতাম, উইচ ইজ ভেরি ট্রু। আমাদের প্লেয়ারদের সবচেয়ে বড় ইকোনমিক্যাল ড্রাইভ তো ওখান থেকে আসে। হ্যাঁ, মানে ন্যাশনাল টিমের প্লেয়ারদের, ইভেন ন্যাশনাল টিমের প্লেয়ার সারপ্রাইজিং গত 2-3 বছর হয়তো চিত্রটা একটু চেঞ্জ হচ্ছে একটু করে। ওই যে সেটা ওই সেন্ট্রালি কন্ট্রাক্টের মানে পে রাইজ হওয়ার কারণেই আর কি। ওটা যদি হইতো তাহলে উনি বারবার বলতেছিল ওটা যদি করেন, ওই ইকোনমিক্যাল মোটিভেশনটা, ফাইন্যান্সিয়াল মোটিভেশনটা যদি অ্যাড করা যায় আর কি, সেটা আমরা 26-এ এসে বলতেছিলাম, আমি বলবো কেন আমরা যখন টেস্ট স্ট্যাটাস পাইলাম তখন কেন আমরা এটা করলাম। সেটা করলে এতদিনে এই জেনারেশনটা তো ভিন্ন একটা জেনারেশন হয়ে তৈরি হতো, তাই না? এখনও এই আমরা ওয়ান ডে নিয়ে করতে হতো না। কেন আমাদের ওয়ান ডেই ধরে রাখতে হবে, ওয়ান ডে ফর্মেটই ভালো করতে হবে, কারণ এটাই আমাদের একমাত্র ফর্মেট। ওই যে ওয়ান ডেতে এক্সিলেন্স মানে অর্জন করবে, এক্সিলেন্সি, তখন দেখা যাবে যে ওয়ান ডে। অথচ এটা হতে পারতো যে হ্যাঁ তোর মানে ঢাকা লিগটা হতে পারতো যে একটা সহায়ক, হ্যাঁ সহায়ক, সেটা ক্রিকেটিং দিক থেকেও আর্থিক দিক থেকেও। ঢাকা লিগে যে টাকা পয়সা তারা পায়, এটা আবার কিন্তু বিশ্বের অনেক দেশে, আমি ইন্টারেস্টিংলি মমিনুলের সঙ্গে কথা বলছিলাম। মমিনুল তো এবার গ্রেট ক্রিকেট খেলে আসেন, তো ও মমিনুলকে ওখানকার প্লেয়ারদের কথা বলছিলেন যে গ্রেট ক্রিকেটে যারা খেলছে তারা যখন শুনে যে ঢাকা লিগে খেলে তারা এত টাকা পায়, ওর তো অবাক, এত টাকা ঢাকা লিগে খেলে এতে, মানে এরকম ওরা ওই গ্রেট ক্রিকেটে এই টাকা ওরা পায় না আর কি। হয়তো ওই যে ফরেন যদি 2-1 জন আসে বা টপ লেভেলের 2-1 জন আসে, স্টেট ক্রিকেটার যারা 2-1 জন আসে তারা একটু পায়, বেশিরভাগই ওইভাবে পায় না। তো সেখানে যদি আমরা ওরা জানে যে একটা স্টেট তোর কন্ট্রাক্ট যদি পায়, গ্রেট ক্রিকেট খেলে একটা স্টেট কন্ট্রাক্ট যদি পায় তাহলে আর কোনো চিন্তা নেই, ঠিক আছে, কারণ সেখানে সেই লেভেলে টাকা পয়সা আছে। তো আমাদেরও যদি সেটা থাকতো, হ্যাঁ, যদি ফার্স্ট ক্লাস ক্রিকেটের যদি সেরকম টাকা থাকতো আর কন্ট্রাক্টেড প্লেয়ারদের ওরকম টাকা থাকতো, তাহলে সবাই বুঝতো যে হ্যাঁ ঠিক আছে, ওই পর্যন্ত যদি আমি যেতে পারি তাহলে আমার মোটামুটি ঠিক আছে। সো ওই এক্সিলেন্স আমাকে অর্জন করতে হবে, সেটা তো নাই এখন। এই জন্যই ঢাকা লিগটাই হয়ে গেছে মূল ব্যাপার। ঢাকা লিগ ছাড়া তো আরেক মানে কোনো ক্রিকেটার এইটাও বলতে পারবে না তার নেক্সট স্টেপটা কী, মানে তার ক্যারিয়ার পাথ হয়েতে পরের স্টেপটা কী। একমাত্র ঢাকা লিগ, হ্যাঁ ঢাকা লিগে আমি যদি একটা ক্লাবের সাথে কন্ট্রাক্ট হয়, এত টাকা পাবো, এরকম একটা অ্যামাউন্ট পাবো, এই জিনিস বিপিএল সর্বোচ্চ এখন, কিন্তু বিপিএলেরও তো দুদিন পর পর রেকগনিশনের জায়গায় ঢাকা প্রিমিয়ার লিগ অবশ্যই, হ্যাঁ, তাই না? তুমি মনে করো যে এখানে ওইটার উপরই কেন্দ্র করে পুরা দেখা যায় যে অক্টোবর থেকে অনেক প্লেয়ার প্রিপারেশন নেয় মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের জন্য।
আরে ভাই মানে সাকসেস তো আসলে দরকার, এবং সাকসেস দিন শেষে যে কোনো স্পোর্টসেই ট্রফি একটা বড় ব্যাপার, অ্যাচিভমেন্ট, তাই না? যেহেতু টিম স্পোর্টস সেহেতু অবশ্যই ওয়ার্ল্ড কাপ নামের বা ওয়ার্ল্ড ইভেন্ট। আমরা সেটাই যে একটু আগে আলোচনা করলাম যে 83-তে ইন্ডিয়া, 92-তে পাকিস্তান, 96-এ শ্রীলঙ্কা। কারণ 83-তে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ না জিতলে হয়তো সচিন টেন্ডুলকার টেনিসই খেলতেন। সেই আলোচনা ধরো আমরা আগে করছি। তো বাংলাদেশ এই 50 ওভার ক্রিকেটে এত কিছু, এখনও রোহিত শর্মা ওয়ার্ল্ড কাপ বলতে 50 ওভার ওয়ার্ল্ড কাপে বোঝে। সেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আসলে কি এতক্ষণ পর্যন্ত, মানে এতদিন পর্যন্ত স্বেচ্ছায় তো আবার কোনো কোনো ওয়ার্ল্ড কাপ খেলেও না, সেটা কোনো কোনো ফরম্যাটে। কিন্তু আমরা তো হ্যাঁ কোনো আইডেন্টিটি দাঁড় করাতে পারে না আসলে ওয়ানডে ক্রিকেটে। হ্যাঁ 2015 থেকে 18-19 আমরা একটা প্যাটার্ন জানতাম যে হ্যাঁ ঠিক আছে বাংলাদেশ একটা প্যাটার্নে যাচ্ছে। আলটিমেটলি সেই প্যাটার্নটা তো সাকসেসফুল হয়নি মানে ওয়ার্ল্ড কাপে গিয়ে। বাট ঠিক আছে, মানে ওয়ার্ল্ড কাপই শেষ না, তুই চাবি যে জিনিসটা তো ধরে রাখতে হবে। হ্যাঁ মানে একটা প্যাটার্ন গড়ে উঠবে, তুই দাপট দেখাবি বিভিন্ন সময়, তো একটা ব্র্যান্ড হোক বা একটা ছাপ হোক, সেই ছাপটা তুই রাখবি। বাট সেটা তো আসলে মানে হয় নাই বাংলাদেশ ক্রিকেটে ওই সময়টা ছাড়া কখনো হয় নাই এখনও। তো এবারও তো যে সিরিজটা শুরু হওয়ার আগের দিন জিজ্ঞেস করলাম মিরাজকে যে আপনারা কোনো মেথড বা টেমপ্লেট ফলো করবেন কিনা, আমাদের তো সেরকম নাই। মানে দুর্ভাগ্যজনক এটাই যে আমরা হ্যাঁ ঢাকা লিগ ওয়ানডে নিয়ে এত কথাবার্তা বললাম, ওয়ানডেতেও তো আমরা আসলে সত্যিকার অর্থে সেরকম বাংলাদেশে এই ধরনের ওয়ানডে খেলে সেটা করতে পারিনি। প্লাস হলো যে ওয়ার্ল্ড ক্রিকেট এখন যেভাবে মানে দৌড়ে দৌড়ে যাচ্ছে, টি-20-র প্রভাব ওয়ানডেতে প্রবলভাবে পড়েছে। ক্রেজি। তো তারপরেও ওয়ানডেতে এখনও কিছু কিছু জায়গায় মিনি টেস্ট আছে। হ্যাঁ তোর ইনিংস বিল্ড আপ করা ঠিক আছে, ওই ছোটো ছোটো ফেজগুলো পার করা, কিছুটা তুই হয়তো এমনও হতে পারে 2-3 ওভার তোর ডে ডিফেন্সে যেতে হবে, একদম ডেড ডিফেন্স। কখনো তুই স্ট্রাইক রোটেট করলি, তারপরে শর্ট খেলি, ইম্প্রোভাইজ করলি, সব কিছুই আছে। মানে মানে বিভিন্ন ফেজ তোর পার হতে হবে, সব ঠিক আছে, কিন্তু আলটিমেটলি মানে অনেক ডাইনামিক হয়ে গেছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ তো এখন 2015, 16, 17 ওই ক্রিকেটটাও এখন খেলতে পারছে না এই টিম। সো তুই 2027 সালের ক্রিকেটেরটা মানে কীভাবে হবে আমি জানি না। 2027 যেতে যেতে কিন্তু আরও চেঞ্জ হয়, তুই শিওর থাকিস। হ্যাঁ অনেক ডাইনামিজম চেঞ্জ হয়ে যাবে এখানে। সো বাংলাদেশ সেটার জন্য কতটা প্রিপেয়ার্ড আমি জানি না এখনও পর্যন্ত। তুই আমাদের এই পাকিস্তান সিরিজটা দেখ, বা 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে, তারপর বিশ্বকাপে কী হয়েছে সেটা বাদই দিলাম, 2023 ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের মিডল অর্ডার কী, আমরা টি-20 মিডল অর্ডার নিয়ে এই সত্যি অনেক কথা বলছি। বাংলাদেশের ওয়ানডে টিমের মিডল অর্ডার কী? এখানে তোর এই 2023 ওয়ার্ল্ড কাপের পর থেকে সর্বোচ্চ রান মিডল অর্ডার করেছে। মিডল অর্ডার বলতে আমি 4 থেকে 7 বোঝাচ্ছি। সর্বোচ্চ রান করেছে তাহিদ হৃদয়। 500 সামথিং রান, এভারেজ মিড-30s, স্ট্রাইক রেট 72। সেকেন্ড হাইয়েস্ট রান হলো মেহেদী হাসান মিরাজের, স্ট্রাইক রেট 68, মানে এই ইয়ারগুলোতে। সো মানে হোয়ার উই আর গোয়িং, আমরা কোথায় যাচ্ছি কোথায় আমি জানি না। তোর এখানে এই সিরিজে আফিফকে ফিরিয়ে আনা হয়েছে। ভার্চুয়ালি আফিফ বিসিএলে একটা সেঞ্চুরি করেছে, তাছাড়া তো 2টা লাইফে সেঞ্চুরি করেছে, তাছাড়া খুব বেশি কিছু করে নাই। ডেসপারেট মেজার্স নাই, অপশনস নাই। আর নাবিককে নিয়ে এখানে চেষ্টা করা হচ্ছে, লিটনকে 4-এর চেষ্টা করা হচ্ছে। আমি এখানে টু সাম এক্সটেন্ট অ্যাগ্রি করে দিই, ঠিক আছে হতে পারে। আইডিয়ালি লিটনকে তুই চাইবি ওপেনিংয়ে খেলে তার একদম বেস্ট ফর্মে থাকবে, তাহলে তো বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যেত। লিটন সৌম্য যদি টপ ফর্মে তাদের সেই ফ্ল্যামবয়েন্ট রূপে থাকতেন, কিন্তু সেটা তো নাই। লিটনকে এখন 4-এ যদি সেট করানো যায়, যদি স্পিন সত্যি ভালো খেলে, 4-5-এ যদি ভালো খেলতে পারেন হয়। কিন্তু যেটা বলছিলাম যে এখনও পর্যন্ত এই যদি তবে কিন্তু করলে এখন আলটিমেটলি 2-3টা সিরিজ যদি ফেল করে, তখন তুই কাকে আনবি? বিকল্পকে জাকের আলী, সুহান, বিকল্পকে ইয়াসির আলী, মাহিদুল অঙ্কন আছে এখানে বাইরে। মানে আমি জানি হ্যাঁ মোসাদ্দেক আরেকটা আক্ষেপের নাম, যাই বলছি। সো আমাদের তো এবং সবাইকে এদের সবাই কিন্তু আমাদের দেখা হয়ে গেছে। হ্যাঁ বাইরে তুই যদি বিকল্প খুঁজিস ডোমেস্টিক ক্রিকেটে কজন আছে তুমি জানি না। আমি একটা ডাইনামিক প্লেয়ারকে আনবো এখানে, এনে আমি তাকে রেডি করবো, সেরকম কি আছে আমি জানি না। সো আকবর আলী, হ্যাঁ আকবর আলীর খুব ভালো সুযোগ ছিল যদি এই বিসিএলটা ভালোভাবে শেষ করতে পারতেন। এবার যাই হোক বলছি যে তো এই হলো আমাদের রিসোর্স। তো মানে আমরা কীভাবে জানি না যে আমি 2027 সালের দাবি আমরা কীভাবে মেটাবো। এটা কি ভাই এর কারণে যে আমরা অনেক লম্বা সময় একটা সেট মিডল অর্ডার ছিল, তাদের লং ক্যারিয়ার ছিল, তাহলে কি আমরা পজিটিভ নেগেটিভ তো এফেক্ট থাকে, কন্টিনিউয়াসি ভাবি নাই আর কি বিকল্প। ডেফিনেটলি এটা তোর শুধু ইয়েতে না, মানে ওই মিডল অর্ডারে না, সব জায়গায় হয়েছে, পেস বোলিংয়েও হয়েছে, এটা হয়েছে। এখন এটা বিস্তারিত বলতে গেলে আরও অনেক গভীরে যেতে হবে, প্রত্যেকটা সিরিজের বাস্তবতা চিন্তা করতে হবে। বাট আসলে করা উচিত ছিল। মানে একটু করে বললো ভাই যে ধরেন যখন তারা আছে, তারা ঠিক আছে আপনি জানতেছেন যে হ্যাঁ তারা আরও 2-3 বছর আপনাকে সার্ভিস দিবে, কিন্তু সেখানেও তো একটা রোটেশনের ব্যাপার আছে। ধরেন বিরাট কোহলি, রোহিত শর্মা, তারা 2027 ওয়ার্ল্ড কাপ খেলবে এখন পর্যন্ত, কিন্তু তারা তো আসলে সবগুলা, বা এখন তারা খেলছেন না কারণ তারা বাকি 2 ফরম্যাট তো খেলেন না।
তাই না? ওই কারণে তারা হয়তো ওটা ক্ষেত্রে খেলবেন। হ্যাঁ, যদি আপনি 3টা ফরম্যাট বা এরকম খেলেন, তাহলে কি সিস্টেমটা এরকম হওয়া উচিত না যে পিক অ্যান্ড চুজ, হ্যাঁ এই সিরিজে আমার এক্স্যাক্টলি এরকম, এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের কাছে, এটা হচ্ছে কন্ডিশন ভালো করে কি জানিস, নিউজিল্যান্ড, মানে আমি অন্য লেভেলের। নিউজিল্যান্ড ওয়ার্ল্ড ক্রিকেটে যে এত সফল তারা, ইনক্রেডিবল তাদের এইসব ম্যানেজমেন্ট, প্লেয়ার ম্যানেজমেন্ট। অন্যরকম দেখবি 5 ম্যাচ একটা এই যে সামনে হ্যাঁ। একটা 5 ম্যাচের সিরিজ আছে সাউথ আফ্রিকার সঙ্গে, প্রথম 2 ম্যাচ কে খেলবে, হ্যাঁ। পরে 3 ম্যাচ কে খেলবে, থার্ড ম্যাচ থেকে অমুক, ফোর্থ ম্যাচে অমুক খেলবে, এইটা তারা এত চমৎকারভাবে করে এবং প্লেয়ারদের সাথে কমিউনিকেশন এত চমৎকার। এবং তাদের যে কি সেন্ট্রাল কন্ট্রাক্টেরও বিভিন্ন রকম নাম আছে। ক্যাজুয়াল কন্ট্রাক্ট এখন তারা দিয়ে হ্যাঁ, দিয়েছে, হ্যাঁ। হ্যাঁ ক্যাজুয়াল কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে ভাই, প্লেয়ারকে তারা হ্যাপি, তারা জানে যে হ্যাঁ ফিন অ্যালেন, টিম সাইফার্ট, কেন উইলিয়ামসন আমাদের জন্য কি, তোর সাথে তুই ন্যাশনাল কন্ট্রাক্টে থাকবি না, তুই বাদ যা, এরকম না, ওকে তাহলে তুমি কি চাও, ওকে ফাইন, ওয়ার্ল্ড ক্রিকেটের বাস্তবতা, তুমি পিএসএল খেলবা, আইপিএল খেলবা, ফাইন, তুমি তারপর যখন অ্যাভেলেবেল থাকো বা আমার ওই সিরিজে তোমাকে ন্যাশনাল টিমের জন্য দরকার, তুমি অ্যাভেলেবেল কিনা, এই যে ক্লিয়ার প্ল্যান সারা বছরে একটা করে ফেলে, এটা ইনক্রেডিবল, তার অন্য মাত্রায় লেগে গেছে, মানে তাদের রিসোর্স কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়ার লেভেলের না, এবং ছোট এটাই বলছি, এবং sample size, এই কারণেই মনে হয় সর্বোচ্চ রনি ব্যবহার ভাই- তারা করে। হ্যাঁ মানে এই কারণেই তারা সম্ভবত এই জিনিসটা একদিক থেকে করতে পারো, যে যেহেতু তারা ব্যাক অফ দ্য মাইন্ড জানে যে রিসোর্স নাই। আবার একই আমাদেরও তো ক্ষেত্রে একই অবস্থা। হ্যাঁ, একই ক্ষেত্রে এটাই বলতেছি, মানে এরকম তো কয়েকটা উদাহরণ আছে। ধরো এই যে প্লেয়ার ভার্সেস বোর্ড, ওয়েস্ট ইন্ডিজ একটা খুবই জঘন্য উদাহরণ, খুবই মিসম্যানেজমেন্টের একটা চূড়ান্ত উদাহরণ আর কি। কারণ তাদের কার ইগো কত বড়, মানে সেটা আজ পর্যন্ত হিসাবটা খুবই একটা রহস্য। শিমরন হেডমায়ার কোন সিরিজে খেলবে কোন সিরিজে খেলবে না, মানে এমন আছে তাকে দলে নিয়েছে, সে আসেই নেই, দলে যোগই দেয় নাই, কমিউনিকেশনের এই অবস্থা। সুনীল নারায়ণ কেন এখন ন্যাশনালে ফেরে না? নারায়ণ, ব্রাভো, মানে কত ছিল, যাই হোক। আর এরপরে আছে বাংলাদেশ, মানে রিসোর্সও নাই, ওগুলোও নাই, ওই জন্য কোনো ঝামেলাও নাই। আমি শিওর যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা এই দায়িত্বে আছে, আমি ইয়া লেভেলে বলছি না, স্টাফ লেভেলে বলছি না, হ্যাঁ, মানে- ডিরেক্টর লেভেলে বা দায়িত্ব লেভেলে, তাদের সঙ্গে যদি আলাপ করি, তাদের এগুলো মানে রাডারে ঠিক ধরবে না, সরি টু সে, মানে আমি তারা এভাবে মনে হয় চিন্তা আমি তাহলে যদি করেন না। নিউজিল্যান্ডের উদাহরণ তাদেরকে হ্যাঁ, দেই, আমার মনে হয় তাদের তারা রাডারে কি ধরবে। চিন্তা তারা করেন এভাবে? তারা বলবে যে, যদি বলি তারা বলবে যে বাংলাদেশে কেন সম্ভব, বুঝো না এটা, আরে ভাই আপনাদের দায়িত্ব সম্ভব করেন, আপনি কালচারটা গ্রো করেন, একটা জায়গা থেকে আপনি শুরু করেন, হ্যাঁ আপনি প্লেয়ারদের সাথে পরিষ্কার কমিউনিকেশন থাকবে যে এই 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 তুমি কী কী করতে চাও। এই মুস্তাফিজকে এখন একটা ভালো উদাহরণ হতে পারে, কিন্তু মুস্তাফিজের এখন যে বাস্তবতা, এখন 100 খেলছেন, এবং মুস্তাফিজ তার ক্যারিয়ারের হয়তো একটা পিক তো ছিল, আরেকটা পিকে তিনি আসছেন, এখন আইপিএল তো খেলতে পারছেন না, পিএসএল খেলবেন, খেলবেন তো 100 খেলবেন, এখন তুমি যদি তাকে আটকাও, সেটা কি ঠিক না, হবে? সেটা আমার মনে হয় না হচ্ছে। হ্যাঁ। মানে এইবার একটু হয়তো বলছি। মুস্তাফিজের ক্ষেত্রে গত কয়েকটা না, মানে NSC র বারবার ক্ষেত্রে বলছে তারা- যে একটু যদি- একটু ফ্লেক্সিবিলিটি হ্যাঁ, দিচ্ছে, আমি বলছি তার সাথে তুমি ক্লিয়ার করে একদম মুস্তাফিজকে দিয়ে একটা শুরু করো, হ্যাঁ ঠিক আছে, তুমি Even তাসকিনের সাথে তাসকিনের সাথে যে ঠিক শুরু করো যে হ্যাঁ এই সিরিজে তুমি খেলছো, ওই সিরিজটাতে তোমার আমার খুব জরুরি দরকার। মুস্তাফিজ 2027 ওয়ার্ল্ড কাপে খেলছে ফিট থাকলে, কোনো সমস্যা আছে না, এটা নিয়ে কোনো তো ডাউট নাই। সো আমার ওই সব ম্যাচে খেলানোর দরকার আছে বাংলাদেশের না, আমি কোন কোন ম্যাচে কোন সময়টা তাকে চাই, তার সাথে তুমি একটা ক্লিয়ার প্ল্যান করে ফেলো, তারপর বাকি রিসোর্সটা কাজে লাগাও। এই সিরিজে শফিউল নতুন বলে তোর খেলা হচ্ছে, শরীফুল নতুন বলে খেলা হচ্ছে, নতুন বলে উইকেট নেওয়ার, আমার একটা নতুন বলে উইকেট আসে না, একটা সুইং বলার আমি কেন খেলাইলাম না এখনো? আমি মানে লাস্ট ম্যাচে হয়তো আমি জানি না খেলাবে কিনা, কিন্তু ডেফিনেটলি তাকে খেলানো উচিত। নতুন বলে সুইং, মানে এই উইকেট যখন আছে তুমি একটা সুইং বলার কাজে লাগাও না, তাই না? এই প্ল্যানগুলো বাংলাদেশ ক্রিকেটের মানে হাই টাইম অনেক আগে হয়ে গেছে, এখন হাই টাইম তুমি এই প্ল্যানগুলো করো আর কি। সো এখন এগুলো যদি না করতে পারো, তাহলে আসলে মানে প্লেয়ারদের দোষ তো আমরা দিই, কিন্তু মানে শুরু করতে হবে একটা জায়গা থেকে। আগের জেনারেশন তো ভাই বিগ ইগো ছিল এই হ্যাঁ, রেস্ট এন্ড রোটেশনের ক্ষেত্রে। লিগে গেছে। আমার মনে আছে যে আপনি একটা স্টোরি করছিলেন 2020 সালে মাসাই ভাই লাস্ট সিরিজে মুশফিক ভাইকে নিয়ে, যখন নাইম আর রাফিককে যখন ডেবিউ করা সিলেটে জিম্বাবুয়ে আমার মনে খুবই আনলাইকলি স্টোরি, যেটা আপনি ইউজুয়ালি করেন না, আমার মনে আছে। তারপর আপনি জিজ্ঞেস করছিলাম, তারপর আপনি গল্প বলার পরে আমি খুব সারপ্রাইজ হয়েছি, অ্যাকচুয়ালি এটাও হয়। মানে ওই তখন গল্পটা বলো। গল্পটা হচ্ছে যে মুশফিক ভাই হয়তো ওনার কাছে ভাইয়ের কাছে এসে ডিসপ্লেজার শো করতেছিল যে কেন তাকে ড্রপ করতে বলা হচ্ছে বা একটা ম্যাচ রেস্ট দিতে বলা হচ্ছে সিরিজের লাস্ট ম্যাচ। একটা ক্লাসিক উদাহরণ তো মাত্র মাহমুদুল্লাহ পডকাস্টে সাইদ ভাইয়ের সঙ্গে যেটা আমি হয়েছে, সেটাতেও আসতেছিলাম ভাই। তোমার আয়ারল্যান্ড সিরিজে কেমন খেলতে হবে মাহমুদুল্লাহ, ইভেন জিম্বাবুয়ে ক্যারিয়ারের ওই- সরি টু সে মানে ক্যারিয়ারের ওই এই পর্যায়ে। পর্যায়ে এসে। সো এবং মানে এটাই মানে ইগো প্লাস অনেক ধরনের সংশয়, মানে নিরাপত্তার একটা ঘাটতি, এসব এটা তো কারণে ক্লিয়ার কমিউনিকেশনের অভাবের কারণে। আমার কোনো প্লেয়ার যদি ইনসিকিউর ফিলও করে, তার মানে হি ইজ নট হ্যাঁ প্রপারলি কমিউনিকেটেড। আমি বলছি হ্যাঁ সেটাই তো মানে ফিন অ্যালেন ওয়ার্ল্ড কাপের আগে কয়টা টি20 খেলছে নিউজিল্যান্ডের আগে, ফিন অ্যালেনকে নিউজিল্যান্ড বলে দিচ্ছে তুই তো ওয়ার্ল্ড কাপ খেলবি ভাই,
হ্যাঁ তুই এমএলসি খেলতেছিস, মেজর লিগ ক্রিকেট খেলতেছিস, ওখানে তুই ওয়ার্ল্ড কাপের জন্য রেডি হ। হ্যাঁ ফাস্ট বোলারগুলো ওই যে হ্যাঁ so, আরে স্পিনারটা কোল ম্যাকনকির কথা চিন্তা করো না, So, মানে এইটাই। যদি ব্রেসওয়েল থাকতো তাহলে তো আর খেলার কথা ছিল না। তুমি মাহমুদুল্লাহর এখানে যেমন দায় আছে, মাহমুদুল্লাহকে তুমি বলে যাও ভাই আপনাকে কিন্তু আপনি কিন্তু ওয়ার্ল্ড কাপের প্ল্যান খুব ভালোভাবে আছেন, আপনারা আমি ওই সিরিজটা খেলাবো, এখানে থাকবেন, বাস আপনি ওইভাবে ready। মানে এই ক্ষেত্রে রনি ভাই আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে হ্যাঁ প্লেয়ার ডিসপ্লেজার শো করলো, এটা প্লেয়ারের সমস্যা, আমাদের কালচারের সমস্যা, সব কিছু, কিন্তু দিন শেষে তো ওই প্লেয়ারের কথা মানতে বোর্ড বাধ্য না, ট্রু ট্রু। তাই না? ওই সিদ্ধান্তটা নেওয়ার এবং প্লেয়ারকে কনভিন্স করানোর দায়িত্ব হচ্ছে বোর্ডের। যদি করতে না পারে Communication টা ওইরকম এটা হচ্ছে বোর্ডের ফেলিয়ার। ডেফিনেটলি প্লেয়ার অনেক কিছু বলবেই, প্লেয়ারকে তুমি যদি কালকেও চাবেই বলো যে হ্যাঁ সে প্রতিটা ম্যাচ খেলতে চাইবেই। খুবই স্বাভাবিক। তুমি ওটা ওইভাবে কালকে গিয়ে communicate যদি করতে কাউকে হবে। একটা ধরো পেসারকেও বলো যে তোমার ওয়ার্কলোডের এই সমস্যা, এই জন্যে আমি তোমাকে কালকের ম্যাচটা খেলাবো না, তবুও সে অসন্তুষ্ট হইতেই পারে। ডেফিনেটলি খুবই স্বাভাবিক। তো সিস্টেম তো এই জন্যই দরকার, এই কারণেই তো কালচার এগুলোই, ঠিক আছে? এগুলাই। মানে ওই যে মানে একটা প্লেয়ার, একটা সিনিয়র প্লেয়ার বা অভিজ্ঞ প্লেয়ারকে বাদ দিচ্ছি বা বাইরে রাখছি বা রেস্ট দিচ্ছি, এক্স্যাক্টলি। তো তখন সে তো যাতে সংশয়ে না পড়ে, সে জানবে যে হ্যাঁ ঠিক আছে এটা সমস্যা নেই, একটা ইয়াং প্লেয়ার আসছে, ও যদি কারণ নায়ের যদি এসে 300 করে, আজকে রাহানের পরের টেস্টে ফিট হলে পরের টেস্টে আজকে রাহানে খেলবে, এই কালচারটা যদি থাকে তাহলে তো ওই প্লেয়ারদের মধ্যেও সেই সেফটিটা গড়ে ওঠে। হ্যাঁ, সো এগুলো ওভারঅল একটা কালচারের পার্ট। ডেফিনেটলি প্লেয়ারদের এখানে দায় আছে, কিন্তু আই এম মানে 100% অন উইথ ইউ যে এখানে যারা দায়িত্বশীল তাদের দায়িত্ব সেই কালচারটা গ্রো করা, সেটা মানে রাতারাতি হবে না, বাট একটা জায়গা থেকে শুরু করতে হবে ভাই। তবে আমরা যদি ধরেন জেনারেশন হিসেবে চিন্তা করি, মানে P2000 তো একটা জেনারেশন ছিল, তাদেরকে যদি একটা জায়গায় রেখি, তারপর 2003-4 পর থেকে মনে হয় মানে সাকিব ভাইরা যখন আর্লি স্টেজে এরকম একটা, তারপর সাকিবদের পিক, তারপরে পোস্ট পঞ্চপাণ্ডব, তো ধরেন ধাপে ধাপে যদি যাই, মানে এখনকার টিমের কথা বলা হচ্ছে, এর আগে আসলেই তাদের পিকটা বা পোস্ট মানে পঞ্চপাণ্ডবের এরাটা শেষ হয়ে গেল বেসিক্যালি হচ্ছে, মানে স্টার্ট ঘাটলে তো আছে যে ওই এই দুজন বা ছাড়া এরকম হ্যান ত্যান, 2019 শেষ হচ্ছে 2019। আমি বললো 2019 2020 তো মাশরাফি লাস্ট খেললো, তারপরে আস্তে আস্তে 19 বিশ্বকাপটা আর কি। ধরেন মাশরাফি ভাইকে যদি আপনি বাদও দেন, বাদ মানে দিতে এই তাহলে 2022 চার ব্যাটারকে যদি ধরেন আর কি, বা অলরাউন্ডার, 2022-23 মনে হয়, 23-এর ওয়ার্ল্ড কাপটা নিয়ে কি আলাদা কথা বলার দরকার কি? এত কথা হয়েছে না, ওই যে বাড়া, ওই যে আমি যদি বলি 19-এ শেষ, তাহলে তো 23 মানে পর্যন্ত বাড়াবাড়ি হয়ে 23 হচ্ছে একদম ডিনাই করা, হ্যাঁ, যে so 23-এর এক্সিস্টেন্স নাই, 23 যদি আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড কাপ হিসেবে চিন্তা করতাম তাহলে আমরা তাহলে এখন একটা সেটাই better কি জায়গায়। করা উচিত ছিল না? 23 ওয়ার্ল্ড কাপে আমাদের ভালো চান্স আছে যদি সবকিছু হ্যাঁ, মানে না যেভাবে হয়- স্মুথলি এগোচ্ছিল। হ্যাঁ, না হয়েছে এটা, না হয়েছে না ওইটা। ওইটা জাস্ট মানে সরি টু সে পাপন ভাই উইন্ড ইট, মানে Bad, এক্স্যাক্টলি big time. মানে বিগ টাইম এটা তিনি ইন্টেনশনালি করুক বা যে কারণে করুক, যেটা বুলবুল ভাই এসে একটা শুরু করেছে, যেটা এখনো পর্যন্ত ভুগতে হচ্ছে আমাদের ওয়ানডে, বুলবুল ভাই এসে রাতারাতি ক্যাপ্টেন্সি চেঞ্জ করে দিলেন কোনো কারণ ছাড়া, জাস্ট 3 ফর্মেটে 3টা ক্যাপ্টেন লাগবে এই জন্য দিয়ে দিলেন। সো ওই সময় পাবন ভাই যেটা করেছেন, ওয়ানডে টিমটা তখন খুব ভালো করেছিল, সাউথ আফ্রিকা সিরিজ জিতলাম আমরা, সো একটা শেপে দাঁড়াচ্ছিল, টিমের ভেতরেও অনেক কিছু ম্যানেজ করে নিয়ে আসা হচ্ছিল, সাকিব তাইমের যে দূরত্ব সেটা পেশাদারি পর্যায়ে চলে আসছিল, সব কিছু একটা ছিল, কিন্তু মানে জাস্ট একটা মানে দেশের প্রশাসকরা কীভাবে একটা দেশের ক্রিকেটে কে পিছনে নিতে পারে সেটা একটা প্রকৃষ্ট উদাহরণ আর কি সেটা। কিন্তু ভাই ওনারা যেই স্টেজে ছিল তাদের ক্যারিয়ারের, আর আমরা 2023-এর বিশ্বকাপে যে ধরনের ক্রিকেট দেখছি, ওইটা কি ম্যাচ করতে পারতো কিনা হাইপোথেটিক্যালি? সব আলটিমেটলি গিয়ে যে ধরনের ক্রিকেট হয়েছে আর যে ধরনের ক্রিকেট বাংলাদেশ খেলছিল সেখান থেকে যেখানে ব্যবধান ডেফিনেটলি আছে, ব্যবধান আছে, বাট আমি যেটা বলছি তোর সেইটা কাভার আপ করার মতো সিচুয়েশন তো আমরা রাখি নাই, হ্যাঁ, বা ওই সম্ভাবনা। আইডিয়াল সিচুয়েশন তো আমরা দেখি নাই। তার আগের 1 বছরে যা হয়েছে, হ্যাঁ আইডিয়ালি তোর ওয়ার্ল্ড কাপে গিয়ে তোর তানজিদ তামিম তো মূল ওপেনার হয়ে গেল, এটা তো ওর প্রতিও অন্যায়, তাই না? কয়টা ম্যাচ তখন তিনি খেলেছেন। সো এই যে আইডিয়াল সিচুয়েশন, আইডিয়াল পরিবেশ তো আমরা দিই নাই। যদি একদম হেলদি টিম থাকতো তারপরে তার থেকে তুই আউটপুটটা তুই আনতে পারতি তখন। এবং বাংলাদেশ কিন্তু ধরো উল্টাপাল্টা সাফল্য এনে দেয় ওই টাইমটাতেই, যখন টিম খুবই একটা মানে জেলিংটা বা সব কিছু মিলাই স্বাভাবিক না। হ্যাঁ, আমরা 15 থেকে ওই যে এটা 19 বাংলাদেশের রেসিপি এটা। হ্যাঁ, মানে 15 থেকে 19-এর ওই ওয়ার্ল্ড কাপের ওই জিনিসটা চ্যাম্পিয়ন্স ট্রফি সব কিছু। কেন? কারণ ওই টিমের তো মানে সোকল ধরেন কোট আনকোট বলেন বা যেটা বলেন স্পিরিট বলতে ওই জিনিসটা ছিল, ক্যাপ্টেন্সি সিকিউর ছিল সব কিছু। না সকল না, এটাই ছিল স্পিরিট দিয়েই বাংলাদেশ মানে খেলেছে, হচ্ছে ওই টার্মটাকে হ্যাঁ স্পিরিট দিয়েই খেলেছে, এবং Spirit বলেন, এটা যাই বলেন। বাংলাদেশের মতো দলের জন্য মানে খুব জরুরি। আইডিয়াল না, এটা পেশাদারি দিক থেকে আইডিয়াল না, কিন্তু বাংলাদেশের বাস্তবতা এটা জরুরি, স্টিল জরুরি।
এখনও পর্যন্ত তোর যদি ওই ঘাটতিটা তুই পুষে দিতে পারিস, স্কিলের ঘাটতিটা অনেকটুকু তুই অনেকটুকু না হলেও অনেক মোটামুটি কিছু তুই পুষে দিতে পারিস, তারপর তো স্কিলের ঘাটতির ব্যাপারটা আছে। এখন ওই ব্যবধান একটু কমাতে পারিস তুই স্পিরিটটা দিয়ে, যদি সত্যিকার অর্থে থাকে। তুই দলকে খুব কেতাবি কথা শোনা, এগুলা ক্লিশে কথা যে এক কাট্টা করা, এক সুতোয় গাথা, কিন্তু বাংলাদেশের জন্য ভাই এগুলা এটার মানে বিকল্প কিছু নাই, এটা হলো বাস্তব। কারণ আমাদের দিন শেষে কালচারটা তো ওরকম, মানে যে কালচার আছে বা নাই সেটা তো এরকম আমাদের সমাজ এটা তুই দেখ, মানে শুধু ক্রিকেট না, ক্রিকেট আমাদের সমাজের কথা বলছি। তোর পরিবারে একটা গুরুজন লাগে, যে পরিবারটাকে তুই হয়তো তার আগলে রাখবে এবং পরিবারে একটা মহির মাথা হয়ে থাকবে, তুই তাকে সমীহ করবি, ভয় পাবি, শ্রদ্ধা করবি, ভালোবাসবি, সব কিছুই রাগও করবি। এটা লাগে, যদিও চেঞ্জ হচ্ছে সময়, কিন্তু তারপরেও কিন্তু একটা নাটাই তোর থাকতে হয় একজনের কাছে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব জরুরি। বললে মনে হবে যে আবার আমরা সেই সময়ে ফিরে যাচ্ছি, কিন্তু এটা বাস্তব উদাহরণ তুই দেখতে পাচ্ছি যে কী হচ্ছে আমাদের ড্রেসিং রুম কালচার, আমাদের বাস্তবতা। ওইটা যদি থাকে না, তুই ড্রেসিং রুমের রেসপেক্টটা যদি আদায় করতে পারিস, লিটন কীভাবে টি-20 দলের ক্যাপ্টেন্সি সফল হলেন, অনফিল্ড ক্যাপ্টেন্সি ভালো করছেন ঠিক আছে, কিন্তু তিনি রেসপেক্টটা আদায় করেছেন বাই ড্রেসিং রুম। হ্যাঁ, রেসপেক্ট আদায় করছেন। রেসপেক্ট এটা না যে আমাকে রেসপেক্ট কর, সেটা না। তিনি তার কাজ দিয়ে, তার আচরণ বলতে আদায় করে নেওয়া, হ্যাঁ, রেসপেক্ট আদায় করে নেওয়া, যেহেতু প্লেয়ারদেরকে ব্যাক করা, প্লেয়ারদেরকে পাশে থাকা, খারাপ সময় ভালো সময় অন অ্যান্ড অফ দ্য ফিল্ড, প্লেয়ারদের জন্য তার ভয়েসটা রেইজ করা যেখানে দরকার, যেখানে তাদেরকে ধমক দেওয়া দরকার, বকা দেওয়া দরকার করা, সব কিছু মিলিয়ে, এবং ট্রু থাকা, প্রত্যেকটা প্লেয়ারের প্রতি, টিমের প্রতি ট্রু থাকা, এগুলোতে তো রেসপেক্ট আদায় করতে হয়। সো ওই জায়গাটার কয়টা ক্যারেক্টার তুই দেখছিস? রনি ভাই যেটা বললো যে ওই ধরনের ক্যারেক্টার যখন লিডারশিপে ছিল তখনই বাংলাদেশের পিক হিট করছে ডেফিনেটলি আশাই ভাই। এবং মানে এর আগে সুমন ভাইয়ের যে ক্যারেক্টারিস্টিক, সব সুমন ভাই একটা প্রচুর একটা অথরিটি এবং ওনার একটা ব্যাপার ছিল, তাই না? এবং এই ইভেন তুই কারণে সাকিবের কথাও যদি বলি, সাকিবের সাকসেসফুল যখন ক্যাপ্টেন যতটুকু হয়েছে, টাইম যতটুকু ওই হয়েছে, তো মানে ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন না হলে তার পার্সোনালিটি তো মনে হয় ডিফারেন্ট। হ্যাঁ, তারপরেও তোর মানে সবাই মাশরাফি না, মাশরাফি উদাহরণও না, মাশরাফি তো ব্যতিক্রম। হ্যাঁ, কিন্তু সবার ওই ড্রেসিং রুমের রেসপেক্টটা ছিল, সাকিবের ড্রেসিং রুমের রেসপেক্টটা ছিল সবার, যে জানে এটা সাকিব আল হাসান। হ্যাঁ, তার পারফরমেন্স কি, তার অরা কি, সেটা সবাই জানে। তো ওই রেসপেক্টের এখন তো বাংলাদেশ দলের কোনো সাকিব নাই। সো তোর রেসপেক্টটা ওইভাবে আদায় করতে হবে। লিটন কি টপ পারফর্মার হয়ে গেছে? ওই টপ পারফর্মার তো হয়ে যায় না, কিন্তু তার রেসপেক্টটা তিনি আদায় করতে পেরেছেন তার পার্সোনালিটি দিয়ে, এবং যে ব্যাপারগুলো আমি বললাম সেগুলো দিয়ে। তিনি হয়তো একদম আইডিয়াল জায়গায় যাননি এখনো, কিন্তু রেসপেক্টটা আদায় করতে পেরেছি, যেটা আমরা টি-20 দলের পারফরমেন্সে সেটা প্রভাবটা বরং লিটন আদায় করে নিয়েছে ভলনারেবল হয়ে। তার ক্যারিয়ারের শুরুর দিকের স্ট্রাগলগুলো সে মানে প্লেয়ারদের ক্ষেত্রে খুব ওপেনলি শেয়ার করতো, বলতো যে আমার মতো 30 ইনিংস তোরা নিস না, আমার মতো এত ইনিংস তোরা নিস না, এত সময় তোরা নিস না। ওই ভলনারেবিলিটি তাকে আরও ক্লোজ করছে অন্যান্য প্লেয়ারদের ক্ষেত্রে। এটা একটা ইউনিক ব্যাপার, তাই না? এটা এবং সেক্ষেত্রে ওর ক্রেডিট আরও বেশি কিন্তু লিটনের। তো এটাই তো, সো মানে একজনের ওয়ে একজনের ওয়ে একরকম, একজনের পার্সোনালিটি একরকম, কিন্তু কোর জিনিসটা ওইটাই, তো রেসপেক্টটা আদায় করতে হবে সেভাবে। এবং রেসপেক্টটা দিয়েই তোর টিমমেট যখন তো বলবে যে হ্যাঁ তুই মাঠে যে তুই এটা কর, তোর কাছে আমি এটা চাই, সেটা ওই রেসপেক্ট যাকে করছে সে বললে একরকম, আর যে যার উপর তো ট্রাস্ট নাই জানিস, সে বললে আরেক রকম। সিম্পল ব্যাপার এটা, একদম এটা লিডারশিপের বেসিক। আলোচনাটা একটু ব্যাক অ্যান্ড ফোর্থ হয়ে যাচ্ছে, হোক সমস্যা নাই। এখন দুইটা টপিক, একটা হচ্ছে 2019-এর ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশের জন্য কতটা আক্ষেপের, আর দুই হচ্ছে আবার ওই আলোচনা করবো, এটা ভয়ঙ্কর আক্ষেপ, সেটা একটু আলোচনা করতে হবে, যেহেতু আমরা ওয়ানডে ক্রিকেট নিয়ে বলতেছি। হ্যাঁ, কারণ ওইরকম একটা ফেজ যাওয়ার পরে, হ্যাঁ, ওইরকম একটা ওয়ার্ল্ড কাপ, যে ওয়ার্ল্ড কাপেও অনেক রকমের এলিমেন্ট আছে, যে এটা একটু এই জিনিস আরেকটু এই টাইপের অনেকগুলো এলিমেন্ট আছে না, সো এটা এই আলোচনা একটু ডিজার্ভ করে। আর আরেকটা হচ্ছে 2027 সালে কি এখনকার ওয়ানডে ক্যাপ্টেনই বাংলাদেশকে লিড করবেন কিনা, কোনটা আগে বলবো? আগে মানে পরেরটা আগে বলো আর কি। 2027 না, তাদের সম্ভাবনা খুবই কম আমার মনে হয়। যদিও এই সিরিজে খুব ভালো খেলতেছে মিরাজ, পার্সোনালি খুব ভালো বোলিং করতেছে, খুব ভালো বোলিং, ওই পুরনো জিপটা মনে হচ্ছে আবার আসতেছে। হয়তো বারবার রিপিটেটিভ অনেক বোলিং করছে এই সিরিজের আগে, অনেক বোলিং করার কারণে হয়তো পুরনো রিদমটা ফিরে পাইছে। বাট ব্যাটিং বা টিম ম্যানেজমেন্ট, টিম ট্যাকটিক্যাল যেসব জিনিসগুলো আরও বেশি শার্প হওয়ার সম্ভাবনা ছিল, সেটা অত বেশি আমার মনে হয় না এত দ্রুত চেঞ্জ হবে। আর ওই রেসপেক্টের ব্যাপারটা রনি যেটা বারবার বলতেছে, যে ওই জায়গায় তার চেয়ে আরও বড় পেডিগ্রিওয়ালা কয়েকজন এখানে আছে, যারা আর কি অটোমেটিক্যালি স্পটলাইট ডিজার্ভ করে, অটোমেটিক্যালি স্পটলাইট ডিমান্ড করে ন্যাচারালি। এটা শান্ত আছে, লিটন আছে, তাদের ফর্মটা যদি পক্ষে থাকতো তাহলে হয়তো পরিস্থিতি এরকম হতো না। যদি
ফর্মটা পক্ষে না থাকার কারণে এই অবস্থা। এখন হয়তো ওয়ানডেতে কারো ফর্মই, কারণ টিমের আইডিয়ালি ফর্মই তুই তো চাইবি তো টিমের ক্যাপ্টেন লিটন হোক। হ্যাঁ। টি-20 মানে আমাদের হোয়াইট বলে দুইটা ক্যাপ্টেন, দুই ফর্মেটের ক্যাপ্টেন একই থাকবে, কিন্তু লিটনের ওয়ানডে ফর্মে এত বাজে অবস্থা ছিল যে ওই পরিস্থিতিতে এই কারণেই আসতে হয়েছে, ফর্মের কারণে, নাহলে এই সিচুয়েশনে আসতে হইতো না। কারণ তারা এতটাই আগায়া ছিল আর কি প্যাকিং অর্ডারে, যে তারা রান করলেই মানে তাদের ক্যাপ্টেন্সি তাদের কাছে থাকতো, কিন্তু সেটা হচ্ছিল না। শান্তরটা তো আমরা মেনশন করলাম, এটা খুবই ইউনিক সিচুয়েশন, ফর্মে থাকা অবস্থায় তার ক্যাপ্টেন্সি দেয়নি, তার নামও আছে। তো এই দুজনের একজনই হয়তো ভবিষ্যতে ইয়াটা পাবে আর কি। সো এটা সেই মিরাজের কিন্তু তোর মানে এই সিরিজটা খুব ভালো বোলিং করছে, আবার এটাও মাথায় রাখতে হবে যে সাউথ আফ্রিকায় জিম্বাবুয়েতে তার বোলিংটা, ধর মিরাজ টপ ফর্মে আছে, স্টিল কি আমি সব ম্যাচে তাকে খেলানো এফোর্ট করতে পারি? সেটাই ওই সময় যদি মানে এখন যদি কন্ডিশন বেসড প্লেয়ার, হ্যাঁ আমার এখানে কিন্তু এটা ডিফেন্সিভ বোলার, হ্যাঁ, সো ডিফেন্সিভ অপশন আমার লাগবে, ফাইন, কিন্তু আমরা সব অপোনেন্টের সঙ্গে সব কন্ডিশনে তাকে সব মাঠে হয়তো মাঠের ডাইমেনশনেরও ব্যাপার থাকবে। সো এখনকার ক্রিকেট যেভাবে হয়, সো এটা আমার জন্য টাফ। আমার মিডল ওভারে রিশাদ হোসেনকে আমার লাগবে ব্রেক থ্রো আনার জন্য, এনফোর্সার হয়তো নাহিদ রানা ধরলাম আইডিয়াল কন্ডিশনে থাকলো, নাহিদ রানা আছে, রিশাদ আছে, সো মানে আমি সব কন্ডিশনে কোনো কন্ডিশনে হয়তো আমার, হ্যাঁ ওরা যেহেতু আছে অ্যাটাকিং বোলার, আমি একটা ডিফেন্সিভ বোলার, বড় মাঠ, আমি একটা করলাম, বাহাতি ব্যাটসম্যান অনেক আছে, একটা করলাম। কিন্তু সব ইয়েতে যাদের অনেক ডানহাতি ব্যাটসম্যান আছে, পাওয়ারফুল ব্যাটার আছে মিডল ওভারগুলোতে, সেখানে কি আমি কাজে লাগাতে পারবো? সো ওই জায়গাটাও মিরাজকে যেতে হবে যে হ্যাঁ তিনি অল কন্ডিশনে, যেহেতু ওয়ার্ল্ড কাপটা তোর সাউথ আফ্রিকা, এই জন্য বলছি ওয়ার্ল্ড কাপটা যদি ইন্ডিয়া হতো তাহলে আমি হয়তো এই টেনশন করতাম না। হ্যাঁ, সো যেহেতু ইয়াতে তো সেই জায়গাটাও তাকে যেতে হবে যে তার বোলিং দিয়ে, ব্যাটিং দিয়ে, পারফরমেন্স দিয়ে। এখন যদি হয় যে তিনি 7 নম্বরে খুব ভালো, 7 নম্বরে তাকে খেলাতে হচ্ছে উইচ 4-5 নম্বরের চেয়ে বেটার, টপ অর্ডারের চেয়ে বেটার, 4-5 নম্বরের চেয়ে বেটার, যে ঠিক আছে, কিন্তু 7 নম্বরের জন্য তো তিনি খুব আইডিয়াল না। 7 নম্বরের জন্য একটা হার্দিক পান্ডিয়া তিনি না, 7 নম্বরের জন্য একটা রবম্যান পাওয়েল তিনি না, তাই না? ওই হার্দিক পান্ডিয়া লাগবে তা না, কিন্তু আমার ওই ইফেক্টিভিটিটা লাগবে। সো তাকে সেই ইফেক্টিভিটি যদি তিনি অর্জন করতে পারেন যে হ্যাঁ ব্যাটিংটা তার ভালো হচ্ছে, তখন আমি তার ঠিক আছে বোলিংয়ে আমি তাকে 10 ওভার না করাই, তার 5 ওভার 7 ওভারও ইম্পর্টেন্ট হতে পারে, তখন আমি সেটাই করতে পারি। সো তাকে সেই জায়গায় যেতে হবে, বোলিং প্লাস ব্যাটিং দিয়ে যেতে হবে। তারপর তো ক্যাপ্টেন্সির ব্যাপার, জুবাই যেটা বললো স্পট অন। কিন্তু আপনার তো কোনো কন্ডিশনে ভাই 4 পেসারও খেলা যেতে পারে। হ্যাঁ ডেফিনেটলি, তখন কি আমি রিশাদকে বাদ দেবো না? তখন আপনার যদি আপনি তানজিম সাকিবকে আনতে চান, তখন তো আপনার আপনি তো রিশাদকে বাদ দিতে পারবেন না। সেটাই বলছি। সো ওই জায়গাটায় তো যেতে হবে। এখন যদি এমন হয় যে হ্যাঁ তিনি একদম খুব ভালো অলরাউন্ডার হয়ে গেছেন, 7 নম্বরে তিনি খুব ইফেক্টিভ ব্যাটসম্যান হয়ে গেছেন, তখন আমি ঠিক আছে তাকে তখন রাখতে হবে। হ্যাঁ দেখলাম, তখন তার বোলিংটা আমার ওই কন্ডিশনে, ওই ম্যাচের জন্য তার 5 ওভার বোলিং, 4 ওভার বোলিং আমার কাজে লাগবে। সেটা যদি হন তাহলে তো ওই যে সাকিব ভাইয়ের ক্ষেত্রে সবসময় যেটা বলা হতো যে এটা ভারসাম্য দেয়, মানে একজন বাড়তি ব্যাটসম্যান, একজন বাড়তি বোলার, সেটা টিমের কম্বিনেশনের জন্য ভালো। তোর কিন্তু লাগবে পেস বোলিং অলরাউন্ডার। হ্যাঁ, সেটা কোথায় তোর দেশের ক্রিকেটে পেস বোলিং অলরাউন্ডার আছে? এখনো সাইফুদ্দিন, যাকে হ্যাঁ ঘুরে ফিরে খেলানো হচ্ছে, তার কি অবস্থা? এখন তানজিম সাকিব যদি অলরাউন্ডারের কথা বলছি, ব্যাটিং পারে, ব্যাটিং এ ভালো একটা জায়গায় যেতে পারেন, তিনি হিট করতে পারেন। রিপন মন্ডল তো এই লেভেলে ভালো ব্যাটিং করতেন, এখন তো সেভাবে দেখি না। সাকলাইন ভালো ব্যাটিং করছে, কিন্তু ওই যে আমাদের সমস্যা হলো এটা, এখন যদি আমরা তাকে এখন চাপিয়ে দিই যে হ্যাঁ আমার 27 ওয়ার্ল্ড কাপের জন্য এইরকম অলরাউন্ডার, তাহলে তো মুশকিল, মানে ইউ লস্ট ইট, তাই না? তো তাকে আমি রেডি করতে থাকি আস্তে আস্তে। এখন পর্যন্ত ওর এই জায়গায় আসা পর্যন্ত এই জিনিসটা খুবই ইয়ে অনুযায়ী, যেমন 2024-এ যখন 24-এ না 23-এ যখন ঢাকা প্রিমিয়ার লিগ হচ্ছিল, তখনই আলাপ করতেছিল যে মানে বোর্ডের সিলেক্টর আলাপ করতেছিল 27-এ আমাদের বিশ্বকাপ, ওখানে আমাদের সাইফুদ্দিন ছাড়া আর কোনো অপশন নেই পেস বোলিং অলরাউন্ডার। তখন আমাদের মানে প্রিমিয়ার লিগে কে আছে পেস বোলিং অলরাউন্ডার? তখন প্রিমিয়ার লিগে খুঁজতে যায়, জাস্ট পিক করছে হচ্ছে 2-3 জনের নামের মধ্যে গাফার ছিল। এই বছর গাফার খুব একটা কিছু ভালো করে না, তারপরে তাকে পিক করা হয়েছে। পরের বছর পটেনশিয়াল দেখে পরে তাকে এইচপিতে রাখা হয়েছে, 1 বছর এইচপির মধ্যে দেওয়ার পরে এবার 25 থেকে তো তার রেজাল্ট পাওয়া শুরু হলো। সো ওই একটা প্রসেস আমি দেখতেছি যে আছে, কিন্তু এগুলো এরকম তো মাল্টিপল অপশন থাকা উচিত যাতে আর কি। এবং সাকলাইনও যে 27-এর আগে রেডি হবে না, এবং ওইখানে তোর এই যে কালচারের ব্যাপার আবার বলবো, যেমন সাকলাইনকে যদি তোর নেওয়া হয়, তোর ধর সামনে নেওয়া হলো, টি20-তে নেওয়া হলো, ওয়ানডেতে নেওয়া হলো, তুই তাকে কীভাবে প্রেজেন্ট করবি? আমাদের এমনভাবে করবে যে হ্যাঁ 27-এর দিকে তাকে আমরা এক পেস বোলিং অলরাউন্ডার দিলাম, প্রত্যেকটা ম্যাচ নিয়ে তখন তার স্ক্রুটিনি শুরু হয়ে যাবে, তার মাথাটা আছে, এবং 27 ওয়ার্ল্ড কাপের আগ দিয়ে বাদ দিয়ে দিবে কোনো কারণ ছাড়া, কোনো কারণ দেখানো ছাড়া। তো ওইটাই হ্যান্ডলিংটা খুব জরুরি, যে কীভাবে তুই করছিস। আছে 2-1 সম্ভাবনা, প্রোফাইল আছে সম্ভাবনা হয়, তাদেরকে বিভিন্ন জায়গায় খেলিয়ে রেডি করতে হবে, ম্যাচ খেলাতে হবে ভাই। এখন ওই যে সামনে শ্রীলঙ্কা টিমের সাথে তো খেলা আছে, এই ম্যাচগুলো তাদেরকে খেলাতে হবে। সাকলাইন, তোফাইল, সাইফুদ্দিন তো ইঞ্জুরি সমস্যা আছে, স্টিল সাইফুদ্দিন তো এখন বেস্ট অপশন, আমি পেস বোলিংয়ের কথা বলি।
তো তাদেরকে এগুলো খেলিয়ে রেডি করতে হবে, স্পেসিফিক প্ল্যান নিয়ে, স্পেসিফিক তাদেরকে রোল দিয়ে। এখানে হেড কোচের ব্যাপার আছে, টিম ম্যানেজমেন্ট, ক্রিকেট সবার ব্যাপার আছে, সমন্বয়ের ব্যাপার আছে। কোনো সমন্বয় আছে কিনা আমি জানি না, সমন্বয় করে যদি এভাবে করতে পারেন তাহলে সম্ভব। এবং এখন তো ধরেন ওই কোয়ালিফিকেশনের ব্যাপারটাও মানে ওই এক্সপেরিমেন্ট এবং কোয়ালিফিকেশন দুইটা মিলে ব্লেন্ড করে যে কোনো একটা বোর্ড না ওইটা নিয়ে না আমরা প্রেস কনফারেন্সে প্রশ্নস্থ করছি ফাইন, কিন্তু ওইটাও আমার মনে হয় যে আমরা মানে এই টিমটাকে একটু বেশি রিলিফ দেওয়া উচিত, রিল্যাক্স দেওয়া উচিত। হ্যাঁ, আমি যদি সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলতে না পারি, ঠিক আছে, বাছাই পর্বে খেলবো, সমস্যা নেই, বাছাই পর্বে খেলে যাই না, অসুবিধা কি? বাছাই পর্বে না সেই বোর্ড কি এভাবে চিন্তা করে? এইটাই বোর্ড টিম আমরা যেভাবে বলছে যে হ্যাঁ মানে কারণ সবচেয়ে বড় ওই যে মানে কি বলবো ওই হাইপ তো না একটু মানে ওই জিনিসটা তো ক্রিয়েট করেন ওনারা। সেটাই প্যানিক বাটন প্রেস করেন তো তারা নাকি? আমার মতে এখনো 1.5 বছর সময় আছে। এখনকার বাস্তবতা 1.5 বছর যথেষ্ট সময়। আগের বাস্তবতা ছিল যে আমি 2-3 বছর ধরে ওয়ার্ল্ড কাপের জন্য প্ল্যান করছি। এখনকার বাস্তবতায় T20 ওয়ার্ল্ড কাপ ছিল 1.5 বছর যথেষ্ট সময়। তুই অস্ট্রেলিয়া এখনও আগামী ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান করা শুরু করেনি, তুই দেখবি কিছুদিন পর হয়তো শুরু করবে। ইন্ডিয়া এখন থেকে শুরু করবে। আমি দেখছিলাম একটা নিউজ যে বুমরা এখন T20 কম খেলবে, সামনে কিছুদিন ওয়ানডে বেশি খেলবে, এরকম প্ল্যান তাদের থাকে, তো শুরু করবে। তো বাংলাদেশের জন্য সময় আছে। আমার মনে হয় আগে একটা আইডেন্টিটি আমাদের গড়তে হবে। 1.5 বছর সময় আছে এখনও। এই 1.5 বছর আমি মনে করি যে নিজেদের একটা আইডেন্টিটি গড়ার জন্য মোটামুটি যথেষ্ট সময় আছে। কোয়ালিফাই করতে হবে আমাদেরকে, কিন্তু কোয়ালিফাই সরাসরি না করলে দুনিয়া ভেঙে যাবে না। আমরা বাছাই পর্ব খেলে যেতে পারবো, কিন্তু ওই প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ, সিরিজ বাই সিরিজ প্রত্যেকটা জিততেই হবে। এই করতে গিয়ে যদি আমরা মানে কোনো একটা ঘরানা করতে না পারি, একটা ব্র্যান্ড করতে না পারি, তাহলে আসলে আলটিমেটলি ওয়ার্ল্ড কাপে গিয়ে তুই কিছু করতে পারবি না। সো ওয়ার্ল্ড কাপে ভালো করার জন্য আগে ওই নিজেদের বেসটা স্ট্রং করতে হবে। ম্যাচও জিততে হবে ডেফিনেটলি। তুই মাঠে যখন নামবি তো ম্যাচ খেলা মানে হারার জন্য নামবি না, কিন্তু ওই একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। সেই প্রসেসের মধ্যে দিয়ে তোর ম্যাচটা জিততে হবে, তাহলে তুই একটা ভালো কিছু করার আশা করতে পারিস। জাস্ট মাঠে নামলাম, গো উইথ দ্য মোশন, তাহলে আসলে ভালো কিছু হবে না। ভাই এই কোশ্চেনটা হয়তো ওই আতিফ ভাইয়ের সঙ্গে আপনার ওই আগের ওই আড্ডায় করা উচিত ছিল আমার। সেটা হচ্ছে যে বোর্ডের যে এখন যে টালমাটাল অবস্থা, এটা তো বাস্তবতা। হ্যাঁ, আপনারাও দুজন সেদিন যেটা বললেন যে বোর্ড নাও থাকতে পারে, এই বোর্ড না থাকার সম্ভাবনা আছে, না থাকবে না। আচ্ছা, এখন আরও তো 2027 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন ঘিরে ইনক্লুডিং ক্যাপ্টেন্সি সব কিছু আমরা যে আলোচনা করছি বা আপনি যেগুলো বলতেছেন, এগুলো কি হ্যাম্পার হবে কিনা? মানে আমাদের কি ওই সিস্টেমটা আছে যে এই জিনিসটা আলাদা করে রেখে? না, হ্যাম্পার হওয়ার মতো কিছু নাই এখনো, কারণ কিছু নাই, তো কিছু হলে না তোর হ্যাম্পার হবে। কোনো যেটা বললাম যে আমি জিজ্ঞেস করলাম ক্যাপ্টেনকে, তিনি তো উত্তর দিতে পারেন না। তার মানে এটার ব্যাপারটা নিয়ে তাদের কোনো আলোচনা হয়নি। আমি শিওর যে তো 2027 ওয়ার্ল্ড কাপ নিয়ে মানে স্পেসিফিক রুটটা যে আমরা কোন পথে কীভাবে কী করবো সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি, সমন্বিত কোনো আলোচনা হয়নি। ইন জেনারেল তো আলোচনা তো হয়, যে একটা সমন্বিত আলোচনা, ক্রিকেট অফস, তোর কোচ, ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, লিডারশিপ গ্রুপ সবাই মিলে যে একটা সমন্বিত আলোচনা আমরা এই পথে এগোবো, এই জিনিসগুলো আমরা করতে চাই, সেগুলো ডেফিনেটলি হয়নি। সো সেটা এখন এই বোর্ড থাকুক, নতুন বোর্ড আসুক, খুব দ্রুত করে ফেলতে হবে আর কি। যদি করে তাহলে মানে কিছু একটা হতে পারে, ওই আশা আমরা করতে পারি। না করলে তো কিছু হবেই না, শিওর, তাই না? যেভাবে মানে ড্রেসিং রুমের আসলে ব্যাপারটা কীরকম থাকে? ধরো T20 ওয়ার্ল্ড কাপ খেলেনি, এরপরে ওই জিনিসটা ওই যে কাটায় ওঠার চেষ্টা করতেছে, যেটা কোচ প্রকাশ্য বলছে। এরপরে ধরো ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, ক্যাপ্টেন্সি হবে কি হবে, কে হবে না হবে শিওর না, তারা আসলে কোন স্লটে কী খেলবে, মানে এখন ন্যাচারাল আসলে আবহাওয়াটা কীরকম? মানে ক্যাপ্টেন্সির বিষয়টা যেটা বললো ওটা তো আছে, ওই জিনিসটা নিয়ে সবার প্লেয়ারদের মধ্যেও আলাপ আছে যে কে হবে উনি থাকবে কিনা এটা আছে। আর হচ্ছে যে যেটা বললা যে ওই প্লেয়ারদের মুভ অন করা, ক্যালেন্ডারটা হয়তো একটা ব্লেসিং, ক্রিকেট ক্যালেন্ডারটা প্লেয়ারদের জন্য, মানে এখনকার ক্যালেন্ডার। হ্যাঁ, এখনকার ক্যালেন্ডারটা তুমি চিন্তা করো, যেরকম একটা টার্মোয়েলের মধ্যে দিয়ে তাদের যাওয়া লাগছে, 2 সপ্তাহ আগেও প্লেয়ারদের সাথে কথা বলতে নিলে নর্মাল কোনো কথা হতো না। মানে ওই বিশ্বকাপে না খেলতে পারার হতাশাটাই ডমিনেট করতো কনভারসেশন। বিকজ এত দিনের প্ল্যান, এত দিনের সবাই তো একটা খেলা দেখছিল টিভিতে, সবাই খেলা দেখতেছে কি হচ্ছে। ইভেন কিছু কিছু জায়গায় কন্ডিশন দেখে এত বেশি অনেকে অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছে, মানে ডিসকাস করতেছিল যে আমাদেরও ভালো হওয়ার সম্ভাবনা ছিল। এটা ভাইরা ওই দিন আলাপও বললো। তো ওই আলাপগুলো ছিল, কিন্তু ক্যালেন্ডারটার কারণে প্লেয়াররা খুব দ্রুত আর কি, যখন ইউ হ্যাভ টু মুভ অন, কিছু করার নেই। কাজ তুমি যে এই যে খেলার মধ্যে ঢুকলাম ওয়ান ডে, তারপর তোমার জাস্ট টানা 7-8 মাস কোনো ব্রেক নেই বলতে গেলে, 7-8 মাসও না, আরও বেশি বলতে গেলে নেক্সট ওয়ার্ল্ড কাপ। সো এত বেশি খেলা, এত বেশি ক্যালেন্ডার, এত বেশি
সো প্লেয়াররা অটোমেটিক্যালি দে আর লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিউচার চ্যালেঞ্জেস। সো এই যে এই সিরিজের মধ্যে ঢুকে যাওয়ার মধ্যেই কম্পিটিটিভ স্পিরিটের মধ্যে ঢুকে যাওয়া শুরু আর কি। সো 2-1 সপ্তাহ আগে যে সিনারিওটা ছিল এখন আর সেটা নাই। এখন হচ্ছে ওয়ানডে, কীভাবে ওয়ানডে বিশ্বকাপ, প্রত্যেকেরই একটা নির্দিষ্ট গোল থাকে। যারা দলের মধ্যে শিওর মানে জায়গায় পাকা না তাদের এক ধরনের যারা মোটামুটি নিশ্চিত তাদের এক ধরনের লক্ষ্য। কেউ হয়তো ফর্মে নেয়, কীভাবে ফর্মে ফিরতে পারে। আজকে দেখলাম যে আজকে দলের অফ ডে ছিল, আমরা যেদিন রেকর্ড করতেছি সেদিন শান্ত এসে একা একা ব্যাটিং করতেছে, কারণ সে দেখছে যে এখানকার যে 2টা ভালো উইকেট পাওয়ার পরেও সে রান করতে পারে নাই। সে নিজের ভেতরেই আপসেট ফিল করতেছিল যে কেন আমি এরকম 2টা ভালো উইকেট ইউটিলাইজ করতে পারি নাই। সো ওই গিল্ড থেকেই হয়তো আজকে একটু বাড়তি কাজ করার জন্য তার মানে প্রিয় কোচের সাথে কাজ করা আলাদা করে। সো এই জিনিসগুলো এখন প্লেয়ারদের মধ্যে ওই স্পৃহাটা আছে যে এখন সামনে কীভাবে ভালো করা যায় আর কি। সো খুবই এখনই ওয়ানডে বিশ্বকাপ ড্রিভেন চিন্তাধারা প্লেয়ারদের মধ্যে কীভাবে ভালো করা যায়। আর যেহেতু অনেক বেশি টেস্ট আছে এই বছর, টেস্ট প্লেয়াররা অনেক বেশি মোটিভেটেড কীভাবে টেস্টে ভালো করা যায় আর কি। হ্যাঁ ভাই, ওই আমাদের আরেকটা সেগমেন্ট আজকে আছে, সেই জিনিসে যাওয়ার আগে ওই 19-এর ওয়ার্ল্ড কাপ শেষ করে দেওয়া ভালো আর কি। মানে ওয়ান ডেতে বাংলাদেশে মানে শেষ করে দেওয়া ভালো বলতে 19-এর ওয়ার্ল্ড কাপের ব্যাপারটা ওয়ান্স ফর অল, এরপরে আবার নেক্সট এপিসোডে আবার আলোচনা হবে আর কি। ততক্ষণ পর্যন্ত শেষ করে দেওয়া ভালো। এর থেকে বড় আক্ষেপ কি আর আছে ওয়ান ডেতে বাংলাদেশে? মানে ওই তুলনা করা 2012 এশিয়া কাপ ফাইনাল, সেটা তো ডিফারেন্ট, কিন্তু সেটা ধরেন তখন ইমোশনালি হ্যাঁ এটা খুবই ড্রেনিং ছিল। আর 2019 ওয়ার্ল্ড কাপ তো মানে বড় আক্ষেপে যাবে, বড় মঞ্চে বাংলাদেশের সত্যিকার অর্থেই বড় কিছু করার একটা সুবর্ণ সুযোগ ছিল। এবং স্পেশালি যেভাবে শুরু হয়েছিল সাউথ আফ্রিকাকে হারানোর পরে, তখন তো মানে ওই স্বপ্নের সীমানাটা আসলে বেড়েও গিয়েছিল। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা আমরা গ্রেট মিস করেছি। যদি ওই রান আউটটা সত্য, আর যদি ম্যাচটা আমরা জিততে পারতাম, শুধু তাই না, ওই রান আউটের আগে তো রানটা তো একসময় 300 বেশি হয়ে যাওয়ার কথা ছিল। ওখানে একটা হ্যাঁ, নিউজিল্যান্ডের সঙ্গে তোর ওই রান আউটটা তো একটা বিরাট মিস। এটা যদি হতো খেলার মোড় হয়তো ঘুরে যেতে পারতো, বাট এর আগে রানও আরও বেশি হতে পারতো আর কি। রানও বেশি হতে পারতো, কারণ শেষ দিকে বাংলাদেশ একটু ট্যাকটিক্যালি ভুল করেছিল, যেটা নিয়ে পরে অনেক বিতর্ক হয়েছিল যে আসলে মানে কোন ওয়েটাতে যাওয়া, ম্যানেজার বলেছিলেন একরকম, কোচ বলেছিলেন আরেক রকম। সো সেসব নিয়ে নিউজিল্যান্ড ম্যাচটা যদি আমরা জিততে পারতাম তাহলে ডিফারেন্ট হয়তো হতে পারতো। তারপরও চান্স ছিল, কিন্তু আলটিমেটলি বাংলাদেশ পারেনি। সেখানে বড় 2টা কারণ অবশ্যই তো ব্যাটিং এবং বোলিংয়ের শুরুটা। ব্যাটিংয়ে তামিম ইকবালের কাছে যে প্রত্যাশা ছিল সেটা তিনি পূরণ করতে পারেনি, ধারে কাছেও ছিলেন না। বোলিংয়ে আমার নতুন বলে উইকেট আসেনি, কারণ মাশরাফি ভালো করতে পারেননি। গোটা ওয়ার্ল্ড কাপে তিনি স্ট্রাগল করেছেন। সো ডেফিনেটলি সেটা বড় মিস। আমি সেদিনও দেখছিলাম যে তামিম বলছেন যে তারা যদি মাশরাফি ভাই আমি যদি 20-25% দিতে পারতাম তাহলে ডিফারেন্ট হতো। এটা তিনি এর আগেও বলেছেন, মাশরাফিও বলেছেন নানা সময়। আর বলারও আসলে কিছু নেই, কারণ এটা বাস্তব। মানে এটা ডেফিনেটলি সাইকোলজিক্যালি ওই সময়টায় তামিম একদম শেলের ভিতরে ঢুকে গিয়েছিলেন। নিজের উপরে এক্সপেকটেশনস এত বেশি তিনি চাপিয়ে দিয়েছিলেন যে মাঠে গিয়ে নিজেকে আসলে সেটা সামাল দিতে পারেননি। মাশরাফি ওয়াজ স্ট্রাগলিং বিগ টাইম উইথ হিজ ইনজুরি। এটা হয়েছে যে এটা আমার মানে যা অবজারভেশন বা আমার যা মনে হয় যে তিনি এর আগেও ইনজুরি নিয়ে নানা সময় খেলেছেন এবং সেগুলো ওভারকাম করেছেন। এর আগের ট্রাইনেশনটা তো ইনজুরি নিয়ে তিনি খেলেছেন, ভেবেছিলেন যে এটাও হয়তো সেভাবে তিনি উঠতে যাবেন, কিন্তু আলটিমেটলি ওয়ার্ল্ড কাপ তো ওয়ার্ল্ড কাপ, এবং যে উইকেটগুলো ছিল তিনি সেখানে সার্ভাইভ করতে পারেন নাই। তো সেটার জন্য ডেফিনেটলি দলকে ভুগতে হয়েছে। সো এই 2টা জায়গায় যদি আসলে পারফরমেন্সটা আসতো তাহলে ডিফারেন্ট হতে পারতো। কারণ সাকিব যে লেভেলে পারফর্ম করেছে এটা নিয়ে আসলে বহু চর্চিত। সাকিব যে লেভেলে পারফর্ম করেছে, তারপর জাস্ট অন্যদের একটু আধটু সহযোগিতা করলেই বাংলাদেশ হয়তো সেমিফাইনালে খেলতে পারতো। সেই একটু আধটু সহযোগিতা আসলে কেউ করতে পারে না। এবং মানে সেমিফাইনাল তো আসলে আলটিমেট লক্ষ্য হওয়া উচিত না, কিন্তু সেমিফাইনাল খেললে এরপরে তো যে কোনো সেমিফাইনাল খেললে তো যে কোনো কিছু হতে পারে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল একটা অভ্যাস ছিল বাংলাদেশের। ওই 2 বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল, হ্যাঁ ওটাই বলছি। মানে এবং 19-এ বাংলাদেশ খেললে কিন্তু ব্যাপারটা কোনোভাবে কেউ ফ্লুক বলতো না। হ্যাঁ না ওই কারণে এবং ওই জেনারেশনের হয়তো এরকম 2-1টা কিছু। তুই এখনো কমেন্টে শুনলে বুঝবি যে 2000 সাউথ আফ্রিকা যখন হারালো, তো কমেন্টের ইয়ান বিশপ বা কে বলছিল যে বাংলাদেশ একটা বিগ টার্গেট নিয়ে এসেছে, প্রথম ম্যাচে সেটা দেখিয়ে দিয়েছে। সো দ্য ওয়ার্ল্ড ক্রিকেট ওয়াজ অলসো রেডি যে হ্যাঁ বাংলাদেশ কিছু করতে পারে। সেটাই 19 হয় নাই। হ্যাঁ সেটা এটাই, আর কিছু আমি কিছু অ্যাড করতে চাই না, হয় নাই এই ডিসঅ্যাপয়েন্ট। এবং এত বিতর্ক ছিল ওই ওয়ার্ল্ড কাপটার সময়, পাবন ভাই কিছু অ্যাড করেছে, মাশরাফি পারফরমেন্স নিয়ে, তামিম কি বলছে সেসব নিয়ে, সাইফুদ্দিনের খেলা না খেলা নিয়ে অনেক বিতর্কও হয়েছে। হেড কোচের অনেক কিছু সেটা ধরেন হবে যদি আলটিমেটলি খেলতো সেমিফাইনাল, তখন কোনোটাই পারফরমেন্স ভালো না হলে বাংলাদেশের ক্রিকেটে সবসময় এই ব্যাপারগুলো চলে আসে। আসলে খুবই কমন।